আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি অ্যাডমিশন অফ পার্টনার নিয়ে। অ্যাডমিশন অফ পার্টনার দুটো ভিডিও আমাদের হয়ে গেছিল। আজকে আমরা অ্যাডমিশন অফ পার্টনার 3 নম্বর ক্লাসটা আলোচনা করব। লাস্ট ক্লাসে অ্যাডমিশন অফ পার্টনারের ভ্যালুয়েশন অফ গুডউইলে ট্রিটমেন্ট অফ গুডউইল আসে, সেই গুডউইলে অনেকগুলো আমরা অঙ্ক করিয়েছিলাম এবং বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তারপরে এই ভিডিওতে বসো, ঠিক আছে? তার আগের ক্লাসে ট্রিটমেন্ট অফ গুডউইলের মোটামুটি সব মেথডই করিয়েছিলাম, একটা মেথড বাকি ছিল, যদিও সেই মেথডটা খুব একটা এক্সামে আসে না। সেই টপিকটা হচ্ছে হিডেন গুডউইল, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ হিডেন গুডউইল। এখন এই হিডেন গুডউইল নিয়ে আলোচনা করব। তো জিনিসটা কি না, জিনিসটা কি আমরা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি। তো কোশ্চেনটা দেখো কি বলেছে। A and B are partners in a firm with fixed capital of rupees 3,20,000 and 2,40,000 respectively. মানে A আর B দুজন পার্টনার, তাদের ফিক্সড ক্যাপিটাল রয়েছে 3,20,000 and 2,40,000 respectively. They admitted C as a new partner for 1/4 share in the profits of the firm. তারা দুজন মানে A আর B দুজন মিলে ডিসিশন নিয়েছে যে নতুন একজন পার্টনারকে বিজনেসে অ্যাডমিট করবে, তার নাম হচ্ছে C এবং তার প্রফিট কত হবে 1/4 শেয়ার। এবার বলেছে কি, আচ্ছা কবে অ্যাডমিট করেছে? 1 এপ্রিল 2012, ঠিক আছে। সি ব্রট মানে নিয়ে এসছে, ঠিক আছে। কি নিয়ে এসছে? সি 3,20,000 অ্যাজ হার শেয়ার অফ ক্যাপিটাল, মানে ও শেয়ার ওয়াইজ ও ক্যাপিটাল নিয়ে এসছে কত? 3,20,000। বলছে ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো গুডউইলের কোনো কোশ্চেন বলেইনি, তাহলে আপনি কেন গুডউইল বের করবে? এটাকেই বলছে হিডেন গুডউইল। হিডেন গুডউইল হচ্ছে এমন একটা গুডউইল যে গুডউইল তোমাকে বলে দেবে না, লুকিয়ে থাকবে। সেই লোকানো গুডউইলটা তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো তাহলে কি বললাম, হিডেন গুডউইল কি করে বার করতে হবে সেটা আমরা এখন তোমাদের শেখাচ্ছি। দেখো কোশ্চেনে কোথাও বলে যায়নি, যেমন আগের দিনে অঙ্কগুলো বলছিলাম নতুন পার্টনার এত টাকার প্রিমিয়াম নিয়ে আসছে, নতুন পার্টনার প্রিমিয়াম না আনতে পারলে কি হবে, সব বলে দিচ্ছিল, ঠিক আছে? তো কিন্তু এই অঙ্কে তো কিছু বলেইনি, কিন্তু তোমাকে বলেছে গুডউইল বের করতে। সেক্ষেত্রে কি করে করবো, সেই গুডউইলটাকে বলে হিডেন গুডউইল, ঠিক আছে? তো সেই হিডেন গুডউইল তোমরা দেখো কিভাবে করতে হবে। এর জন্য ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। এখানে লিখছি দেখো সলিউশন বলে, কি লিখছি সলিউশনে, লেখো হিডেন গুডউইল, লেখো ক্যালকুলেশন অফ হিডেন গুডউইল। তো এই যে হিডেন গুডউইলটা করবো না, কি করে করবো? তোমরা তো অনেক কোশ্চেন আসবে, কি করে করবে গুডউইলটা, কি করে করবো? এই যে হিডেন গুডউইলটা বের করবো না, নতুন পার্টনারের নাম কি ছিল? সি। নতুন পার্টনার মানে সির ক্যাপিটালের উপর বেস করে, সি যত টাকা নিয়ে আসছে সেই ক্যাপিটালের উপর বেস করে তোমাকে হিডেন গুডউইল বের করতে হবে। তো বলো এই অঙ্কে নতুন পার্টনারের নাম কি ছিল? সি। সি কত টাকা নিয়ে এসেছিল? সি বিজনেস করার সময় নিয়ে এসেছিল 3,20,000। তার মানে আমরা কি বলতে পারি, সির শেয়ার কত ছিল? 1/4। 1/4 জন্য 3,20,000। তাহলে একের জন্য কত? একের জন্য কত? 1/4 জন্য যদি 3,20,000 হয় তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তাহলে একের জন্য কত? 3,20,000 × 4। তো দেখো কিভাবে করছি। হিডেন গুডউইল বের করার ফর্মুলাটা হচ্ছে, প্রথমে লিখতে হয় টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। আমার সাথে সাথে লেখো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। মানে এই যে এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, বিজনেসে নতুন পার্টনার আসলো সি। সি বিজনেসে অ্যাডমিট হওয়ার পর টোটাল ক্যাপিটাল কত? সি আসার পর, সি আসার আগে না, সি আসার পর টোটাল ক্যাপিটাল কত? আমি যেটা তোমাদের বলছিলাম, ধরো সির শেয়ার কত ছিল? স্যার সির শেয়ার ছিল 1/4। দেখতে পাচ্ছ সির শেয়ার ছিল 1/4 এবং 1/4 জন্য মন দিয়ে শোনো, সির শেয়ার কত ছিল? সির ফিউচারে যে প্রফিট হবে তার মধ্যে সির পাবে 1/4 ভাগ প্রফিট পাবে, ঠিক আছে? সি ক্যাপিটাল কত এনেছিল? 3,20,000। তাহলে 1/4 মানে তো 3,20,000। এই দেখো এই টাকাটা সি নিয়ে এসেছিল আর সির প্রফিট 1/4, তাহলে দুটো ইকুয়াল। 1/4 ইকুয়াল যদি 3,20,000 হয়, আর আমি কি বের করবো? আমি বের করবো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। আমরা এতদিন তো অঙ্ক করেছি, আমরা কি শিখেছিলাম? এতদিন লিখতাম না লেট। এখানে এক মানে বোঝায় ফার্মের টোটাল ক্যাপিটাল। এখানে এক কি রিপ্রেজেন্ট করে? এক রিপ্রেজেন্ট করে ফার্মের টোটাল ক্যাপিটাল। আমরা আগের অঙ্কগুলো যখন রেশিও বের করছিলাম কি করছিলাম? লেট টোটাল প্রফিট অফ দ্য ফার্ম বলছিলাম না, ফার্মের টোটাল প্রফিট 1 টাকা। এমনি এখানে এক বলতে কি বোঝাচ্ছে? ফার্মের টোটাল ক্যাপিটাল 1। মানে এক কত হবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে? 3,20,000 ইন্টু 4। 3,20,000 ইন্টু 4 করলে কত হবে? 12,80,000। তাহলে তোমরা বুঝতে পারলে ফার্মের টোটাল ক্যাপিটাল কত হলো? ফার্মের টোটাল ক্যাপিটাল হচ্ছে 12,80,000, ঠিক আছে? তো
তাহলে এখানে লিখবো কি ফার্মের টোটাল ক্যাপিটাল 12,80,000। কি করে বের করলাম দেখিয়ে দিলাম কি করে বের করলাম। এবার এর থেকে লেস করতে হবে, লেখো লেস দিয়ে লেখো অ্যাডজাস্টেড ক্যাপিটাল, লেখো অ্যাডজাস্টেড ক্যাপিটাল, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার। এখানে ওল্ড পার্টনার কারা কারা ছিল, এ আর বি, প্লাস প্লাস ইনকামিং পার্টনার, বা ইনকামিং লিখতে অসুবিধা হলে নিউ পার্টনার লিখতে পারো। তাহলে কি লিখলাম, লেস করব টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম যত ছিল তার থেকে কি লেস করব, অ্যাডজাস্টেড ক্যাপিটাল, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার এন্ড ইনকামিং পার্টনার। ওল্ড পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল আর ইনকামিং পার্টনার দুটো যোগ করব। ওল্ড পার্টনারের ক্যাপিটাল কত বলেছিল, 3,20,000 প্লাস 2,40,000, আর ইনকামিং পার্টনার ক্যাপিটাল 3,20,000। তিনটে অ্যাড করে দাও, তিনটে অ্যাড করে কত হচ্ছে দেখো, 3,20,000, 3,20,000, 6,40,000, 6,40,000 আর 40, 6,80,000 আর 2,00,000 মানে 8,80,000। তাহলে এটা প্লাস মাইনাস করে দেখো ডিফারেন্স কত বেরোচ্ছে, 4,00,000। তার মানে ফার্মের টোটাল ক্যাপিটাল তোমরা দেখতেই পাচ্ছ, ফার্মের টোটাল ক্যাপিটাল হচ্ছে 12,80,000, ঠিক আছে। এবং এই তিনজন পার্টনারের অ্যাডজাস্টেড ক্যাপিটাল 8,80,000। এক্সট্রা যে ক্যাপিটাল হয়েছে না, এক্সট্রা কেন এত টাকা এক্সট্রা ক্যাপিটাল কেন হয়, 4,00,000 টাকা এক্সট্রা ক্যাপিটাল কেন, এই রিজনটাই হচ্ছে গুডউইল। কি গুডউইল, হিডেন গুডউইল। লেখো এটাকেই বলে হিডেন গুডউইল। তো ফার্মের হিডেন গুডউইল কত, 4,00,000 টাকা। এই 4,00,000 টাকার মধ্যে, এই যে 4,00,000 টাকা হিডেন গুডউইল না, এই 4,00,000 টাকার মধ্যে তো আমরা এতদিন কি করছিলাম, প্রিমিয়াম ফর গুডউইল করছিলাম তো প্রিমিয়াম ফর গুডউইল। তো কি করতাম, নতুন পার্টনার যেই টাকাটা নিয়ে আসতো তাকে বলতো প্রিমিয়াম ফর গুডউইল। তো 4,00,000 টাকা তো হিডেন গুডউইল। এই 4,00,000 টাকার মধ্যে নতুন পার্টনারের কত, এই 4,00,000 টাকার মধ্যে নতুন পার্টনার শেয়ার কত, তাহলে এখানে লেখো কথাটা লেখো, সি শেয়ার অফ গুডউইল। এতদিন আমরা যখন অঙ্ক করছিলাম কি করছিলাম, প্রতিটা অঙ্কে অ্যাডমিশনের সময় বিজনেসে যখন নতুন পার্টনার অ্যাডমিট হবে, হয় তাকে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা সে নিয়ে আসতে পারবে, নিয়ে আসতে পারলে তার জন্য এন্ট্রি, আর যে নিয়ে আসতে না পারে তার জন্য আর একটা এন্ট্রি। মোদ্দা কথা তাকে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনতে হবেই, ঠিক আছে, আনতে হবেই। তো এখানেও সেম, 4,00,000 টাকা হিডেন গুডউইল, পুরো ফার্মের হিডেন গুডউইল 4,00,000 টাকা। তাহলে নতুন পার্টনার কত, 4,00,000 মধ্যে নতুন পার্টনার শেয়ার ছিল 1/4, 4,00,000 1/4 কত, 1,00,000 টাকা। তো হিডেন গুডউইল তোমার বেরোলো 1,00,000 টাকা নতুন পার্টনারের, অর্থাৎ নতুন পার্টনারকে এত টাকা নিয়ে আসতে হবে। যদি নতুন পার্টনার টাকাটা নিয়ে আসতে পারে, আমরা যা জার্নাল শিখেছি তাই এন্ট্রি করবো। কি এন্ট্রি করবো, নতুন পার্টনার যদি টাকা আনতে পারে, ওই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা স্যাক্রিফাইস নিশ্চিত ভাগ হয়ে যাবে যদি আনতে পারে। আর যদি না আনতে পারে তার জন্য কি। এবার তোমাদের প্রশ্ন হলো, স্যার আমরা কি অ্যাজাম্পশন করব, আনতে পেরেছি কিনা আনতে পারেনি। দেখো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কি অ্যাজাম্পশন করবে। আমি অ্যাজাম্পশন করছি নতুন পার্টনার টাকাটা আনতে পারেনি, ঠিক আছে, আমি অ্যাজাম্পশন করছি নতুন পার্টনার টাকাটা আনতে পারেনি। তো এখন জার্নালে চলে যাব। এবার তোমাদের মনে প্রশ্ন হলো, স্যার এই যে নতুন পার্টনার সে টাকা আনতে পারুক বা না আনতে পারুক, যাই হোক এই যে টাকাটা 1,00,000 টাকাটা, এটা তো স্যাক্রিফাইজিং পার্টনার ভাগ করতে হয়, তাহলে স্যাক্রিফাইজিং রেশিও বার করতে হবে। হ্যাঁ একদম ঠিক, স্যাক্রিফাইজিং রেশিও বার করতে হবে। তো এই কোশ্চেনে স্যাক্রিফাইজিং রেশিও কত হবে, আমি এটাও বলেছিলাম, একটা নোট বলেছিলাম। কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, তাহলে ওল্ড রেশিওর স্যাক্রিফাইজিং রেশিও। তোমরা কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি কোথাও বলেছে নিউ রেশিও এ বি সির কত, না একদম বলে। তাহলে এখানে ওল্ড রেশিও কত ছিল, এখানে ওল্ড রেশিও কিছু বলেনি। আচ্ছা আমি কি শিখেছিলাম, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ ফার্স্ট চ্যাপ্টারে শিখেছিলাম। আমরা 11 বিএসটি তেও পড়েছিলাম, মানে অংশীয় কারবারের রুল কি বলছে, অংশীয় কারবারের বা পার্টনারশিপ বিজনেস রুল কি বলছে। যদি ডিড মানে পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা না থাকে, পার্টনারদের প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, সবসময় ইকুয়াল হয়, সবসময় ইকুয়াল হয়, এটা বলেছিলাম তো। পার্টনারশিপ ডিডের রুল কি বলছে, পার্টনারশিপ ডিডের রুল বলছে প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, ডিডে যদি মেনশন করা না থাকে, ডিডে যদি মেনশন করা না থাকে তাহলে পার্টনাররা ইকুয়াল ভাগ করে নেবে। এটা কে বলছে, এটা বলছে পার্টনারশিপ অ্যাক্ট 1932, ঠিক আছে, এটা কে বলছে, পার্টনারশিপ অ্যাক্ট 1932। তাহলে এখানে আমি জার্নাল গুলো করব। প্রথম জার্নালটা দেখো, নতুন পার্টনার ক্যাপিটাল কত টাকা নিয়ে এসছে, এটা তো বলেছে নতুন পার্টনার সি কি ক্যাপিটাল নিয়েছে 3,20,000। তাহলে এখানে লিখবো, প্রথম জার্নাল লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, সরি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু
সিস ক্যাপিটাল। কত টাকা? সিস ক্যাপিটাল 3,20,000 এই টাকাটা নিয়ে এসছে, ঠিক আছে? তো এইবার আমি কি অ্যাজাম্পশন করেছি, নতুন পার্টনার প্রিমিয়ামের টাকাটা আনতে পারেনি। নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে না পারলে কি করে? নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে না পারলে নতুন পার্টনারের ক্যাপিটাল থেকে কমানো উচিত, কিন্তু বর্তমানে যে নিয়ম চেঞ্জ হয়েছে সেখানে নতুন পার্টনারের ক্যাপিটালের বদলে নতুন পার্টনারের কারেন্ট অ্যাকাউন্ট লিখতে হয়, নতুন পার্টনারের কারেন্ট অ্যাকাউন্ট। তার মানে নতুন পার্টনার যত টাকা প্রিমিয়াম আনতে পারেনি, ঠিক আছে তো, আনতে পারেনি বলে আজকে ওর অ্যাকাউন্ট থেকে কমিয়ে দেবে, ওর অ্যাকাউন্ট মানে ওর কারেন্ট অ্যাকাউন্ট থেকে কমাবে। তাহলে ওর কারেন্ট অ্যাকাউন্ট মানে সিস কারেন্ট অ্যাকাউন্ট থেকে কমিয়ে দেবো, সিস কারেন্ট অ্যাকাউন্ট থেকে কমিয়ে দেবো। আচ্ছা, এই টাকাটা কত টাকা কমাবো? 1,00,000 টাকা। আচ্ছা, এই টাকাটা কারা পাবে? অ্যাকচুয়ালি এই টাকাটা কাদের পাও না, এই টাকাটা পুরোনো পার্টনার মানে স্যাক্রিফাইসিং পার্টনারদের পাও না। এই অঙ্কে স্যাক্রিফাইসিং পার্টনার কারা কারা ছিল? এ আর বি, ওরা পাবে। তাহলে ওরা পেলে ওদের ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল ক্রেডিট। লিখবে এখানে টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো? 1,00,000 টাকা তোমরা বলে স্যার স্যাক্রিফাইসিং রেশিওতে, আমি এইমাত্র বললাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। ওল্ড রেশিও বলে দেয়নি, ওল্ড রেশিও বলে না দিলে ইকুয়াল হয়, মানে 1:1। 1,00,000 টাকাকে 1:1 করলে কত হয়? 50,000। 50,000 তোমরা নোট লিখে নাও, আমি যে নোটগুলো বলছি নোটগুলো লেখো। প্রথম নোট লেখো ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, ঠিক আছে? লিখেছো, আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে লেখো since nothing is clearly mentioned, since nothing is clearly mentioned in new profit sharing ratio, in new profit sharing ratio, ঠিক আছে? so we can assume that old ratio equal to sacrificing ratio, ঠিক আছে? নেক্সট নোট লেখো, নেক্সট নোট কি লিখবে? লেখো it is assumed that new partner, it is assumed that new partner, কমা দিয়ে লেখো C, cannot bring premium for goodwill, ঠিক আছে? cannot bring premium for goodwill, এটাও লিখতে পারো unable to bring premium for goodwill, একই লেখা। তাহলে বুঝতে পারলে হিডেন গুডউইল জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের হিডেন গুডউইল থাকে না, আসেই না বলতে পারো, ঠিক আছে? তো বইতে হয়তো খুব রেয়ার কিছু অঙ্কে আছে, তবু আছে সিলেবাসে, তাই আমি তো দেখিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? কখনো কখনো এটা কি হয় জানো, হিডেন গুডউইল এমসিকিউ দিই, ঠিক আছে? এই জন্য জাস্ট শিখিয়ে দিলাম ব্যাপারটা হিডেন গুডউইল কি করে বের করবে। এবার হিডেন গুডউইল কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তো আমাদের টার্গেট তো ওইটা না যে কি এক্সামে আছে, কি আসবে পরীক্ষা, সেই সব তো টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে শেখা, ঠিক আছে? তো এখানে দেখো এই অঙ্কটা করবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো বাড়িতে করবে। এ এন্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম উইথ ক্যাপিটাল অফ 60,000 and 1,20,000 রেসপেক্টিভলি, মানে এ আর বি দুজন পার্টনার ছিল, তাদের ক্যাপিটাল বলে 60 আর 1,20,000। দে ডিসাইড টু অ্যাডমিট সি ইনটু পার্টনারশিপ, ঠিক আছে? পার্টনারশিপে নতুন পার্টনার অ্যাডমিট করেছে, সি তার শেয়ার 1/4 শেয়ার বলে দিয়েছে। সি ইজ টু ব্রিং ইন আ সাম অফ রুপিস 70,000 অ্যাজ ইজ ক্যাপিটাল। একটা জিনিস মাথায় রাখবে, হিডেন গুডউইল করতে গেলে নতুন পার্টনার ক্যাপিটাল অবশ্যই বলে দেবে। তাহলে জনকে বলে দিয়েছে 70,000 টাকা ক্যাপিটাল, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ গুডউইল, তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? তো তাহলে ফর্মুলা আমি যেটা বললাম, প্রথমে করবে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, তার থেকে মাইনাস করবে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ অল পার্টনার। অল পার্টনার মানে হচ্ছে ওল্ড পার্টনার প্লাস ইনকামিং পার্টনার, ব্যাস হয়ে যাবে। তারপর তো তোমরা বুঝেই গেলে, আগের অঙ্কটা ফলো করে না। আর একটা হিডেন গুডউইল আমি করে দিচ্ছি, ঠিক আছে? একটা করালাম, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিলাম, আর একটা করাচ্ছি, ঠিক আছে? 3টে করাবো, হিডেন গুডউইল শেষ। আর কি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক একটা করবে, তাতেই শেষ হয়ে যাবে। কি বলছে? এ এন্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম, দে অ্যাডমিট সি অ্যাজ আ নিউ পার্টনার, ঠিক আছে? এ আর বি দুজন পার্টনার ছিল, বিজনেস নতুন পার্টনার অ্যাডমিট করেছে এ আর বি, তার নাম সি, ফর with 1/5 share in the profits of the firm. এবার কি বলেছে? সি ব্রিংস 5 lakhs as his share of capital। বারবার বলছি হিডেন গুডউইল বের করতে বলে না তোমাকে নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেবে, যেটা এই অঙ্কে বলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দ্য ভ্যালু অফ দ্য টোটাল অ্যাসেট, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। এতক্ষণ বলে দিয়েছিল পুরোনো পার্টনারদের ক্যাপিটাল, ওল্ড পার্টনারের ক্যাপিটাল বলে দিয়েছিল, এখন অ্যাসেট বলে দিয়েছে। টোটাল অ্যাসেট কত? 15 লাখ। আউটসাইড লাইবিলিটিস বলেছে 5 লাখ, ঠিক আছে? তো বলে দিয়েছে ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল, ঠিক আছে?
এই অঙ্কটা করব। এই অঙ্কটা করতে গেলে আগে প্রথমে ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসে কি বের করবো? প্রথমেই বের করে নেবো হিডেন গুডউইল। কি বের করবো? হিডেন গুডউইল কত, ওটাকে বের করে নেবো। হিডেন গুডউইল যদি বের করতে পারি, অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। মেন তো গুডউইল, বাকি তো সব একই জিনিস। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে আমি বারবার যেটা শিখিয়েছি, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, সরি টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। তো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, ফার্মের টোটাল ক্যাপিটাল হবে। দেখো নতুন পার্টনার কত নিয়ে এসছে? স্যার নতুন পার্টনার 5 লাখ টাকা নিয়ে এসছে। ঠিক আছে, নতুন পার্টনার 5 লাখ টাকা নিয়ে এসছে। নতুন পার্টনার শেয়ার কত ছিল? নতুন পার্টনার শেয়ার ছিল 1/5। তাহলে 1/5 জন্য তোমরা নিজেরা বলো আগের অঙ্কটার মতন 1/5 ভ্যালু 5 লাখ টাকা। তাহলে 1 ভ্যালু কত? ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই তো? দেখো এখানে ছোট করে রাফ দেখিয়েছি। 1/5 দাম যদি 5 লাখ হয়, তাহলে 1 কত? ঠিক আছে, 1/5 যদি 5 লাখ হয়, 1 হচ্ছে 5 লাখ ইন্টু 5, তাই তো? তাহলে এখানে লিখে দিলাম 5 লাখ ইন্টু 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 25 লাখ টাকা। তাহলে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম 25 লাখ টাকা। এর থেকে কি মাইনাস করতাম আমরা? এর থেকে মাইনাস করতাম অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ঠিক আছে, কি লিখবো? অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এর থেকে মাইনাস করতাম অ্যাডজাস্টেড ক্যাপিটাল। দেখো এই অঙ্কটায় অ্যাডজাস্টেড ক্যাপিটালটা, এই অঙ্কটায় অ্যাডজাস্ট ক্যাপিটাল সেইভাবে বলেনি, আমাকে একটু গুছিয়ে বের করে দিতে হবে। ঠিক আছে তো? তো দেখো এখানে নিচে বের করছি অ্যাডজাস্টেড ক্যাপিটালটা। তো অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি, আমরা আগের অঙ্কে কি লিখলাম? অ্যাডজাস্টেড ক্যাপিটাল কার কাজ ছিল? স্যার ওল্ড পার্টনার আর নিউ পার্টনার, মানে ওল্ড পার্টনার আর ইনকামিং পার্টনার দুজনেরটাই নিতে হবে। তাহলে এমনি অ্যাডজাস্টেড ক্যাপিটাল এই অঙ্কে, অন্যান্য অঙ্কে যেমন বলে দিচ্ছিল পার্টনারদের ক্যাপিটাল বলছিল, মানে এখানে এ আর বির কত টাকা ক্যাপিটাল বলেনি, কিন্তু ঘুরিয়ে বলেছে অ্যাসেট ছিল কত। দেখো এখানে লিখছি অ্যাসেট ছিল কত, অ্যাসেট, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। ঠিক আছে, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস আমরা তো 11এই শিখেছি। তোমরা মনে করো, তোমরা একটা জিনিস মনে করার চেষ্টা করো। মনে পড়ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছিলে? মনে করার চেষ্টা করো অ্যাকাউন্টিং কি করেছিলে? তোমার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল করেছিলে তো? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, তার মানে কি আমাকে ক্যাপিটাল বের করতে হবে। কি বলতে পারি? অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলেও তো ক্যাপিটাল হয়। কত কিছু করেছিল, তোমরা সিঙ্গেল এন্ট্রিও করেছিল, মনে করার চেষ্টা করো। অ্যাসেট সাইড থেকে যদি লাইবিলিটি সব করা বাদ দিতাম, তাহলে ব্যালেন্সিং ফিগার ক্যাপিটাল বেরোতো। তো ক্যাপিটাল বের করা কোনো ব্যাপারই নয়। অ্যাসেট থেকে যদি আমরা লাইবিলিটি বাদ দিই, তাহলে ক্যাপিটাল বেরিয়ে যায়। ঠিক আছে তো? তো এই যে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে যে ক্যাপিটালটা বের করবো না, এটা কোন পার্টনারের ক্যাপিটাল? পুরোনো পার্টনারের ক্যাপিটাল, ওল্ড পার্টনারের ক্যাপিটাল। তাহলে অ্যাসেট কত ছিল অঙ্কে? অঙ্কে অ্যাসেট ছিল 15 লাখ টাকা। ঠিক আছে, আর লাইবিলিটি কত ছিল অঙ্কে? অঙ্কে লাইবিলিটি ছিল হচ্ছে তোমার 5 লাখ টাকা। তো 15 থেকে 5 লাখ বাদ দিয়ে কত হচ্ছে তোমার? 10 লাখ টাকা। ঠিক আছে তো? তার মানে এখানে লিখে দাও অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার অ্যান্ড নিউ পার্টনার। ওল্ড পার্টনার অ্যান্ড নিউ পার্টনার, কোন কোন পার্টনার অ্যাডজাস্ট ক্যাপিটাল? ওল্ড পার্টনার আর নিউ পার্টনার। তো ওল্ড পার্টনার কত বের করলাম? ওল্ড পার্টনার বের করলাম 10 লাখ। আর নিউ পার্টনার ক্যাপিটাল কত বলেছি? নিউ পার্টনার ক্যাপিটাল বলেছে 5 লাখ। 10 লাখ আর 5 লাখ যোগ করে কত হলো? 15 লাখ। তো বাদ দিয়ে হচ্ছে 10 লাখ, এটাই হচ্ছে তোমার হিডেন গুডউইল। ঠিক আছে তো? তো এই জায়গাটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল তোমার না লিখলেই ভালো হয়। অ্যাডজাস্ট ক্যাপিটাল লিখো না, তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এই যে 10 লাখ টাকা বের করলাম, এটা কি বের করলাম? এটা হচ্ছে তোমার ওল্ড পার্টনারের ক্যাপিটাল। কি বের করলাম বলো? ওল্ড পার্টনারের ক্যাপিটাল। এখানে লিখে দাও ক্যাপিটাল, লিখলে বেস্ট হবে ক্যাপিটাল। তাহলে আশা করি বুঝেছো। এই অঙ্কটা সেকেন্ড পার্টটা আমি করাবো না, তোমরা নিজেরা বাড়িতে করবে। ঠিক আছে, নিজেরা করবে। এই যে 10 লাখ টাকা, দেখো শোনো, আবার শুনে নাও, 10 লাখ টাকা হিডেন গুডউইল। তো 10 লাখ টাকার মধ্যে নতুন পার্টনার কে? নতুন পার্টনার সি। তাহলে সির গুডউইল বের করতে হবে। তোমরা এরপরে যেটা করবে সির গুডউইল বের করবে। সির গুডউইল 10 লাখ টাকার 1/5। আচ্ছা লিখে দিই সির গুডউইল কত হবে। এটা তো করেই দিই, সির গুডউইল 10 লাখ টাকা তার 1/5। 10 লাখ টাকার 1/5 কত হয়? 2 লাখ টাকা। এটা হচ্ছে সির গুডউইল। তো সি কে তো এই টাকাটা নিয়ে আসতে হবে। সি যখন বিজনেসে অ্যাডমিট হবে, তখন তো এই টাকাটা নিয়ে আসতে হবে। তোমরা বলতে পারো স্যার এই টাকাটা সি আনতে পেরেছে কি পারেনি, কোশ্চেন তো কিছুই বলেনি। তোমরা অ্যাজাম্পশন করো। আগের অঙ্কটা আমি অ্যাজাম্পশন কি করলাম? আগের অঙ্কটা অ্যাজাম্পশন করলাম আনতে পারেনি। এই অঙ্কটা অ্যাজাম্পশন করো না আনতে পেরেছে, ব্যাস অঙ্ক তো হয়েই যাবে, এমন কিছুই নেই।
তাহলে আশা করি পারবে। নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে হলে জার্নাল কি হয় স্যার? নতুন পার্টনার আনতে হলে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 2 লাখ টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনাররা ভাগ করে নেবে। তো এই অঙ্কে তোমার নিউ রেশিও বলে দেয়নি, যে ওল্ড রেশিওটাই হবে তোমার স্যাক্রিফাইসিং রেশিও। তো এই অঙ্কে ওল্ড রেশিও বলেনি, ওল্ড রেশিও না বললে কি হয়, ইকুয়াল হয় 1:1। এই অঙ্কটা আমি বেশি অ্যানালাইসিস করছি না, কারণ তোমরা বুঝতে পেরেছো আগের অনেক গুডউইল গুলো যদি ভালো করে বোঝা থাকে তাহলে এই অঙ্কটা করতে এমন কিছু অসুবিধা হবে না। ঠিক আছে তো, তাহলে বুঝিয়ে দিলাম অঙ্কটা। তাহলে 3টে হিডেন গুডউইলের অঙ্ক হয়ে গেল, মানে একটা হোমওয়ার্ক দিলাম আর এই অঙ্কটার হাফ হয়ে গেল, বাকি হাফটা নিজেরা করবে। ঠিক আছে তো, তাহলে গুডউইলের কনসেপ্ট শেষ হয়ে গেল মোটামুটি। তাহলে গুডউইল কি শিখেছি? নতুন পার্টনার যদি প্রাইভেটলি গুডউইলের টাকা নিয়ে আসে তার জন্য কোনো এন্ট্রি করতে হয় না। আচ্ছা, নতুন পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা ক্যাশে নিয়ে আসে, মানে নতুন পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা নিয়ে আসতে পারে তার জন্য কি কি এন্ট্রি শিখিয়েছি, নিয়ে আসলে কি হবে, এবং ওই টাকাটা কখনো কোনো ওল্ড পার্টনার তুলে নিত, ওসব বলেছি, ওটা নিয়ে বেশি বলছি না। আর প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আনতে না পারলে কি হয়, আর হিডেন গুডউইল করিয়ে দিলাম। এই 4 রকমেরই হয়, তো মোটামুটি করিয়ে দিলাম। এইগুলোতে যখন আমরা অ্যাডমিশন অঙ্কগুলো করবো অনেক ডিটেলস পাবো। ঠিক আছে তো, এরপরে এই টপিকটা শেষ হলো, গুডউইল নিয়ে টপিকটা শেষ হলো। এবার আমরা যে টপিকে চলে আসবো, রিভ্যালুয়েশন। এবার তোমরা বলতো স্যার রিভ্যালুয়েশন, মনে করার চেষ্টা করো, আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে অলরেডি। ঠিক আছে তো, কি করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই রিভ্যালুয়েশনের উপরে একটা ভিডিও করেছি, অনেকটা টাইম ওয়েস্ট করেছি রিভ্যালুয়েশন। সেই রিভ্যালুয়েশন ভালো করে দেখো, কেননা এখন ভেবো না যে রিভ্যালুয়েশনটা পুরো প্রথম থেকে বলবো। রিভ্যালুয়েশন ওখানে হয়ে গেছিল, ওই ক্লাসটাকে বলতে পারো কন্টিনিউ করছি, এখন ওই রিভ্যালুয়েশনটা কন্টিনিউ করছি। হ্যাঁ, তবে রিভ্যালুয়েশনের কয়েকটা ট্রিকি আইটেম দেখাবো আমি এখন তোমাদের সামনে রিভ্যালুয়েশনের কয়েকটা ট্রিকি অ্যাডজাস্টমেন্ট দেখাবো। ঠিক আছে, তার মানে আমি আশা করছি তোমরা রিভ্যালুয়েশন ওই ভিডিওটা দেখেছো, দেখার পর যদি এই ভিডিও দেখো তাহলে রিভ্যালুয়েশন বুঝতে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, যদিও তো আমরা অ্যাডমিশন যখন বড় বড় অঙ্কগুলো করবো প্রতিটা আইটেমই আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালাইসিস করবো। ঠিক আছে তো, দেখো প্রথম আইটেম তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো টপিকটার নাম রিভ্যালুয়েশন লিখে রেখেছি। ঠিক আছে তো, কি বলছে, পাস এন্ট্রিজ ইন দ্য ফার্ম জার্নাল ফর দ্য ফলোইং অন অ্যাডমিশন অফ এ পার্টনার। আমরা আগের চ্যাপ্টারে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার, সেই চ্যাপ্টারে। ঠিক আছে, সেই চ্যাপ্টারে রিভ্যালুয়েশন শিখেছিলাম। এবার আমি বলেছিলাম এই রিভ্যালুয়েশন আজ যদি তোমরা ভালো করে শিখে রাখো তাহলে তোমাদের অ্যাডমিশন রিটায়ারমেন্টে কাজে লাগবে। ওই কনসেপ্ট এখানে আসবে। এমন ভেবো না যে ওই চ্যাপ্টার রিভ্যালুয়েশন জন্য অন্য নিয়ম ছিল, এই চ্যাপ্টার রিভ্যালুয়েশন অন্য নিয়ম, রিটায়ারমেন্টে অন্য নিয়ম, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো, তো এখানে অ্যাডমিশন কিছুই নেই, একই জার্নাল হবে, ওখানেও যা জার্নাল ছিল এখানেও সেম জার্নাল হবে, জার্নালেও কোনো চেঞ্জ হবে না। তো কি ছিল প্রথম পয়েন্টটা, দেখো কি বলেছে, আমাকে জার্নাল করতে বলেছে, অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে জার্নালগুলো করতে বলেছে। আনরেকর্ডেড, এবার তোমাদের যদি বলি বলো তো আনরেকর্ডেড মানে কি? আনরেকর্ডেড মানে যেটা রেকর্ড করা হয়নি, আনরেকর্ডেড মানে যেটা রেকর্ড করা হয়নি। কি বলেছে, কি আনরেকর্ডেড? ইনভেস্টমেন্ট আনরেকর্ডেড। ঠিক আছে তো, তো ইনভেস্টমেন্ট আনরেকর্ডেড মানে ইনভেস্টমেন্ট রেকর্ড করা হয়নি। ধরো আমি কোথাও, বা ধরো আমরা যে ফার্মের কথা বলছি, ফার্ম এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ওরা ধরো কোথাও ইনভেস্ট করেছিল। ঠিক আছে তো, কিন্তু সেই এন্ট্রি আদৌ করেইনি, সেই এন্ট্রি আদৌ করেইনি, রেকর্ড করেনি। তো তার জন্য এন্ট্রি কি হবে, আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট থাকলে কি হবে। এবার দেখো আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টটা কি, আমার অ্যাসেট, অ্যাসেটটা রেকর্ড করেনি, তার মানে কি এখন আমাকে অ্যাসেটটা কি করতে হবে, স্যার অ্যাসেটটা রেকর্ড করতে হবে। তাহলে অ্যাসেট রেকর্ড করব মানে কি, বইতে অ্যাসেট বাড়বে না কমবে? অ্যাসেট এতদিন রেকর্ড করিনি, এখন অ্যাসেট রেকর্ড করবো, তার মানে কি অ্যাসেট এখন বাড়বে। ঠিক আছে, অ্যাসেট বাড়বে, অ্যাসেটকে বাড়াতে গেলে আমরা কি শিখেছি, স্যার আপনি বলেছেন রিভ্যালুয়েশন করতে গেলে একটা কনসেপ্ট মাথায় রাখতে, দেখো আমি আবার বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, দেখো রিভ্যালুয়েশন করতে গেলে এই কনসেপ্ট যদি তোমার মাথায় যদি একবার গেঁথে যায় রিভ্যালুয়েশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে তো, তো অ্যাসেট, ঠিক আছে, আর ধরো লাইবিলিটি, দুটো জিনিস লিখলাম। ঠিক আছে তো, এটা আমাদের মডার্ন রুলে ছিল। অ্যাসেটকে যদি বাড়াই, দেখো এখানে অ্যাসেটকে যদি বাড়াই, অ্যাসেটকে বাড়াতে গেলে যোগ, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করব, ডেবিট করব, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করব। এইটা পুরো মাথার মধ্যে গেঁথে নাও, আর কিছু করতে হবে না। আর লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করব, আর লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করব। তাহলে এই দুটো কনসেপ্ট যদি তোমার মাথায় যদি একবার গেঁথে যায় তাহলে রিভলিউশন কেউ কোনোদিন আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে তো, মিলবেই মিলবে। তাহলে কি বললাম, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবো, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করবো, আর লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করবো। এটা মাথায় রাখ, ব্যাস আর কিছু করতে হবে না। তো কি বললাম, প্রথম পয়েন্ট ছিল আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট এতদিন রেকর্ড করিনি, এখন রেকর্ড করব। রেকর্ড করবো মানে কি, ইনভেস্টমেন্ট বাড়বে,
তো ইনভেস্টমেন্টকে বাড়াতে গেলে ইনভেস্টমেন্ট আমার কি, ইনভেস্টমেন্ট আমার অ্যাসেট। দেখো অ্যাসেটকে বাড়াচ্ছি, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, মানে এখানে ইনভেস্টমেন্টকে ডেবিট করতে হবে। তাহলে এখানে প্রথম জার্নালটা লেখো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 20,000 টাকা। তো তোমরা তো বললে স্যার এটা বুঝলাম, এটা কিন্তু ক্রেডিট কাকে করব, মনে করো না রিভ্যালুয়েশন যখন করেছিলাম তখন বলেছিলাম এই যে ধরো দুজন পার্টনার কথাই বলছি, এ আর বি দুজন মিলে বিজনেস করেছিল, ওরা কোথাও ইনভেস্ট করেছিল, সেটা রেকর্ড করেনি, ঠিক আছে তো রেকর্ড করলো। আচ্ছা ভাবো, তার মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট যদি বাড়ে তার মানে ওই পার্টনারদের লাভ হবে না লোকসান হবে, অ্যাসেট যদি বাড়ে তাহলে পার্টনারদের লাভ হবে না লোকসান হবে, লাভ হবে, অ্যাসেট বাড়ছে মানে পার্টনার তো ভালো, তো লাভ হচ্ছে। আর আমি কি বলেছিলাম, কোনো কিছু লাভ লোকসান কোথায় যায়, লাভ লোকসান সব রিভ্যালুয়েশনে যায়, যা লাভ যা লোকসান সব রিভ্যালুয়েশনে যাবে। মানে এখানে লাভ হয়েছে না লোকসান হয়েছে, স্যার এখানে প্রফিট মানে লাভ হয়েছে। তো আমরা কি জানি, আমরা জানতাম কোনো লাভ হলে ক্রেডিট হয়, লাভ হলে ক্রেডিট হয় আর লস হলে ডেবিট হয়, লাভ হলে ক্রেডিট হয় আর লস হলে ডেবিট হয়। তো আর একটা এখানে লিখে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে, এক্সপেন্সেস, ঠিক আছে তো এখানে কি লিখবে, এখানে লেখো গেন, ঠিক আছে তো আর কি লিখবে, আর লেখো ক্যাপিটাল, একই জিনিস এই করে লাইবিলিটি গেন, মানে গেন মানে প্রফিট, ঠিক আছে, গেনটাকে কেউ কেউ ইনকাম বলতে পারো, গেন লিখো না সরি গেন লেখাটা ভুল হয়েছে, গেন লেখা আছে তোমরা লিখতে পারো ইনকাম বা রেভিনিউ, কি বললাম ইনকাম বা রেভিনিউ, রেভিনিউ লিখছি রেভিনিউ, ঠিক আছে। তার মানে লাইবিলিটি রেভিনিউ ক্যাপিটাল এই তিনটে যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট, কমে গেলে ডেবিট, অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আমি কি বললাম, যদি আমার লাভ হয়, আচ্ছা লাভ মানে তোমার ইনকামই হচ্ছে, লাভ মানে কি হচ্ছে, ইনকামই তো হচ্ছে, তো ইনকামটা যদি আমার বেড়ে যায় তাহলে কি হয়েছে, ক্রেডিট হয়েছে না, এখানে লিখবো টু রিভ্যালুয়েশন, ঠিক আছে তো টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কত টাকা, 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে তো। 2 নম্বর কি বলেছে, আনরেকর্ডেড লাইবিলিটি, আনরেকর্ডেড লাইবিলিটি, আনরেকর্ডেড লাইবিলিটি মানে যেমন আনরেকর্ডেড, আগে অ্যাসেট বললাম, এবার আনরেকর্ডেড লাইবিলিটি, এমন একটা লাইবিলিটি ছিল যেটা রেকর্ডই করিনি। আরে মনে করো না, তুমি একজনের থেকে গুডস পারচেস করেছিলে, তুমি কোনো সাপ্লায়ার থেকে 1,00,000 টাকার গুডস পারচেস করেছিলে, ভুলবশত রেকর্ড করতে ভুলেই গেছো, তুমি ওটা রেকর্ড করতে ভুলেই গেছো, রেকর্ড করোনি, তাহলে কি এখন তো রেকর্ড করতে হবে, নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার আগে তো ওটা রেকর্ড করতে হবে, তাহলে রেকর্ড করলে লাইবিলিটি বাড়বে না কমবে, স্যার লাইবিলিটি বাড়বে। দেখো এখানে কি লেখা আছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, কাকে ক্রেডিট করবো, ওই লাইবিলিটিটাকে ক্রেডিট করবো, কাকে, লাইবিলিটিটাকে ক্রেডিট করবো, ঠিক আছে তো লাইবিলিটি, এটা 1 নম্বর হলো। 2 নম্বরটা করবো লাইবিলিটিটাকে ক্রেডিট করবো। তো দেখো লাইবিলিটি ক্রেডিট করছি, লাইবিলিটি ক্রেডিট করছি মানে কি, তোমার আগে যা টাকা পেমেন্ট করতে হতো এখন তার চেয়ে আরো বেশি পেমেন্ট করতে হবে, তাই তো, তার মানে কি এটা তোমার কাছে কি ভালো না খারাপ, স্যার লাইবিলিটি আমাকে আরো এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমার কাছে ক্ষতির সময় লস, ঠিক আছে তো। আর আমি কি বলি, যত লস যত প্রফিট সব কোথায় যায়, স্যার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যায়, ঠিক আছে, তার মানে এখানে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ডেবিট হবে, বলতে পারি তো। আর আমি কি বলেছিলাম, তাহলে এখানে কি লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি, আনরেকর্ডেড লাইবিলিটি, পার্টিকুলার লাইবিলিটির নাম বলে দেবে, তখন সেই নামটা লিখবো, এখানে লিখলাম লাইবিলিটি লিখে রাখলাম। কত টাকা ছিল, 5,000। তাহলে আরেকবার শুনে নাও, একটা তোমার লাইবিলিটি ছিল যেটা কিনা তুমি রেকর্ড করোনি, ঠিক আছে তো, এখন রেকর্ড করবো মানে লাইবিলিটি বাড়বে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করবো, ক্রেডিট করবো, ঠিক আছে, লাইবিলিটি বাড়ানো মানে আমার এক ধরনের লস, ঠিক আছে তো, আর লস তো ডেবিট হয়, এবার তো বললাম প্রফিট হলে ক্রেডিট হবে আর লস হলে ডেবিট হবে, আর লস প্রফিট যাই হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পাঠাবো। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর আইটেমটা দেখো, ঠিক আছে তো কি বলেছে, an item of rupees 1,600 included in syndicators is not likely to be claimed and hence should return back, ঠিক আছে, সরি should be returned back, an item, একটা আইটেম বলেছে, কত টাকার আইটেম, 1,600 টাকার আইটেম, এবার বলছে ইনক্লুডেড ইন syndicators, এই আইটেমটা কোথায় আছে, syndicators এর মধ্যে ইনক্লুড আছে, syndicators ব্যালেন্স শিটের লাইবিলিটি থেকে তোমরা পাবে, ওই syndicate যত টাকা আছে ওর মধ্যে ইনক্লুড আছে, কি বলেছে, ইজ নট লাইকলি টু বি ক্লেম, ঠিক আছে, মানে ক্রেডিটার্সরা এই টাকাটা ক্লেম করছে না, ওরা চাইছে না এই টাকাটা, ক্রেডিটার্স যত টাকা ছিল তার মধ্যে 1,600 টাকা ওরা চাইছে না টাকাটা, বলছে এই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে তো,
অ্যান্ড হেন্স শুড বি রিটার্ন ব্যাক। তাহলে পেমেন্ট করতে হবে, রাইট অফ করতে হবে তো, রিটার্ন ব্যাক করবো তো। তার মানে কি রিটার্ন ব্যাক করলে মানে ক্রেডিটার্সরা বলছে আমাকে এই 1600 টাকা দিতে হবে না। তাহলে 1600 টাকা যদি আমার কাছে যে টাকা পেতো তাকে যদি আমার 1600 টাকা দিতে না হয় তাহলে আমার পক্ষে ভালো না খারাপ? স্যার আমার কাছে কেউ টাকা পেতো তাকে দিতে হচ্ছে না, আমার তো ভালো। তাহলে ভালো মানে কি আমার লাভ। লাভ হলে কি বলেছিলাম, যত লাভ যত লোকসান সব কোথায় যাবে স্যার, রিভ্যালুশনে যাবে। লাভ হলে কি হয়, লাভ হলে ক্রেডিট হয়, রিভ্যালুশনটা এখানে ক্রেডিট হবে, তাই তো, এখানে রিভ্যালুশন ক্রেডিট হবে। তো ডেবিট কি হবে, ক্রেডিটার্স। ডেবিটটা কি হবে, ক্রেডিটার্স হবে। কেন ক্রেডিটার্স হবে, ক্রেডিটার্স যত টাকা পেতো তার মধ্যে 1600 টাকা ওরা আর নেবে না, তাহলে ক্রেডিটার্স তো তোমার লাইবিলিটি, তাহলে না নিলে লাইবিলিটি বাড়বে না কমবে, স্যার লাইবিলিটি কমবে, তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন কত টাকা, 1600। দেখো রিভ্যালুয়েশনের কনসেপ্ট যেইভাবে দিয়েছি আমি জানি না কতটা ভালো কনসেপ্ট দিয়েছি, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে এর চেয়ে আর কোনো ভালো কনসেপ্ট হয়ই না। ঠিক আছে, যে লজিক দিয়েছি এই লজিকটা বেস করে চলো, রিভলিউশন কেউ আটকাতে পারবে না। তো এর তো শুধু 12 তো একটা ইজি ইজি কোশ্চেন আছে, এরপরে যে কোনো হায়ার স্টাডি করো, ঠিক আছে তো, এই কনসেপ্ট যদি মাথায় রেখে দাও কোনোদিন রিভলিউশন ভুলবে না। ঠিক আছে তো, এরপরে তো বিকমে তোমার থার্ড সেমিস্টারে খুব সম্ভবত অ্যাডমিশনের পার্টনার আছে, রিটায়ারমেন্ট আছে, সেখানে ওখানকার অঙ্ক সব অঙ্ক পেরিয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্ট যদি মাথায় রাখো, আর কোনো কনসেপ্ট মাথায় রাখতেই হবে না। রিভ্যালুয়েশনে এই তিনটে আইটেমটা করালাম, তাই তো। আরে আরো তো আইটেম হয়, আরো অনেক আইটেম হয় যেইগুলো কিনা আমরা আগের ক্লাসে শিখিয়ে দিচ্ছি, সেইগুলো আর আসছি না। তো যেইগুলো আগের ক্লাসে যে অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে আলোচনা হয়নি সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আসছে। আরে আগের ক্লাসে হয়েছিল ফার্নিচার বেড়ে গেলে কি হবে, ফার্নিচার কমে গেলে কি হবে, ঠিক আছে, প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন কি হবে, প্রভিশন ফর ব্যাড ডেট কি হবে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওইগুলো নিয়ে আসছি না। তো যেইগুলো আগের ক্লাসে হয়নি সেই জিনিসগুলো আলোচনা করছি। তো দেখো, এবার দেখো এখন যে টপিকটা আলোচনা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তো। এই এই এন্ট্রিটা, এই এন্ট্রি অ্যাডমিশনে না আসলে রিটায়ারমেন্ট আসবে কনফার্ম। এই এন্ট্রি অ্যাডমিশন না আসলে রিটায়ারমেন্টে আসছে কনফার্ম। ঠিক আছে, তো অ্যাডমিশনেও আসতে পারে। টপিকটার নাম কি, রিভ্যালুয়েশনারি টপিক, টপিকটা রিভ্যালুয়েশনারি। ঠিক আছে, একটু ট্রিকি। ঠিক আছে, তো কি লেখো, টপিকটার নাম লেখো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস টেকেন ওভার বাই পার্টনার। কি লিখছি, লেখো অ্যাসেটস, এটা কিন্তু রিভ্যালুয়েশনারি আইটেম, বারবার বলছি রিভ্যালুয়েশনারি আইটেম, রিভ্যালুয়েশনের বাইরে না। কি লিখলাম, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, assets and liabilities taken over by partner। ঠিক আছে তো, বিজনেসের কোনো পার্টনার, ঠিক আছে, বিজনেসের কোনো পার্টনার যদি অ্যাসেট আর লাইবিলিটি নিয়ে নেয়, সাধারণত এটা ওল্ড পার্টনারই হয়। ঠিক আছে, সাধারণত এটা কোন পার্টনার হবে, ওল্ড পার্টনারই হবে। এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, এখন এ আর বি যদি মনে হয় নতুন পার্টনার বিজনেসে অ্যাডমিট হওয়ার আগে আমাদের কোনো যা যা অ্যাসেট আছে কোনো একটা অ্যাসেট আমি নিয়ে নেবো, ঠিক আছে, নিতেই পারে, এ বি যার ইচ্ছা নিতেই পারে, এও নিতে পারে বিও নিতে পারে, কোনো ব্যাপার না, বা দুজনেও নিতে পারে। ঠিক আছে তো, তো এরকম যদি এন্ট্রি হয় তাহলে কি হবে, তো দেখো এর আন্ডারে প্রথমে দেখো রোমান 1 দিয়ে লিখছি, মন দিয়ে শুনবে জিনিসগুলো। ঠিক আছে তো, অ্যাডমিশনে না আসলেও রিটায়ারমেন্টে আসবেই এই এন্ট্রি। দেখো অ্যাসেট ইজ টেকেন ওভার এট বুক ভ্যালু, কি লিখলাম, অ্যাসেট ইজ টেকেন ওভার, অ্যাসেট ইজ টেকেন ওভার, ঠিক আছে, এট বুক ভ্যালু। অ্যাসেটটা যদি বুক ভ্যালুতে নিয়ে নেয়, কি বললাম, অ্যাসেটটা যদি বুক ভ্যালুতে নিয়ে নেয় তাহলে কি হবে। দেখো আমি এই জিনিসটা গতে কথা জার্নালে যাব না, আমি বারবার বলছি এই মুখস্থ বিদ্যা একদম পছন্দ করি না আমি। আমি অঙ্ক তুলবো, এক একটা করে উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে বোঝাবো। ঠিক আছে তো, তো দেখো এখানে লিখছি ব্যালেন্স শিট। ঠিক আছে, এক একটা করে উদাহরণ দেবো। ঠিক আছে, ব্যালেন্স শিট, আরে ব্যালেন্স শিটের ডেট তোমরা জানো, অ্যাজ অন 31 ডিসেম্বর একটা ইয়ার হবে। ঠিক আছে, ওই সবে যাচ্ছি না, এইদিকে লাইবিলিটি এদিকে অ্যাসেট। ধরো এখানে ক্যাপিটাল ছিল, বিজনেসে আগে দুজন মিলে, মানে এই এই ফার্মে দুজন মিলে বিজনেস করতো আগে, এ আর বি, এ আর বি, এর ক্যাপিটাল কিছু ছিল, আরে কত ছিল সেটা তো যাচ্ছি না, আমার জানার দরকার নেই কত ক্যাপিটাল ছিল। ঠিক আছে, আমি পার্টিকুলার কোনো অ্যাসেট, কোনো পার্টিকুলার একটা অ্যাসেট যদি বুক ভ্যালুতে কোনো পার্টনার নেই তার জন্য কি এন্ট্রি হবে সেইটা করা। ঠিক আছে তো, আর এখানে ধরো ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে ছিল ধরো ইনভেস্টমেন্ট। ঠিক আছে তো, ইনভেস্টমেন্ট কত টাকা ছিল, ধরো ইনভেস্টমেন্ট ছিল তোমার 5 লাখ টাকা, কত টাকা ইনভেস্টমেন্ট ছিল, 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। ঠিক আছে তো, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট মানে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন কি বলছে, বলছে ইনভেস্টমেন্ট আর টেকেন ওভার বাই এ, লেখো ইনভেস্টমেন্ট আর টেকেন ওভার
ঠিক আছে, ইনভেস্টমেন্ট আর টেকেন ওভার বাই এ অ্যাট বুক ভ্যালু, অ্যাট বুক ভ্যালু, ঠিক আছে তো, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আর টেকেন ওভার বাই এ অ্যাট বুক ভ্যালু। মানে কি দেখতে পাচ্ছ, দেখো একদম ইজি জিনিস তোমাদের, আমি মনে করছি তোমরা পেরে যাবে এটা। দেখো ইনভেস্টমেন্ট অ্যাসেটে কত আছে, 5 লাখ টাকা, দেখতে পাচ্ছ তো 5 লাখ টাকা অ্যাসেটে আছে। এবং এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট বলেছে এই যে ইনভেস্টমেন্টটা আছে না 5 লাখ টাকা, এই ইনভেস্টমেন্টটা কে নিয়ে নেবে বলেছে, এ নিয়ে নেবে। কে নিয়ে নেবে ইনভেস্টমেন্টটা, এ নিয়ে নেবে। বিজনেসে 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট ছিল, এ যদি বিজনেস থেকে 5 লাখ টাকার ইনভেস্টমেন্টটা নিয়ে নেয়, বিজনেসে কি কোনো ইনভেস্টমেন্ট থাকবে না স্যার? এ যদি বিজনেস থেকে ইনভেস্টমেন্ট নিয়ে নেয় 5 লাখ টাকার, বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট থাকবে না। তাহলে বিজনেসে এই ইনভেস্টমেন্টটা আর থাকবে না। এই 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট যদি এ নিয়ে নেয় তাহলে এটা থাকবে না। তাহলে ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট। ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট। তাহলে এই 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট যখন এ নিয়ে নিচ্ছে, তার মানে বিজনেসের অ্যাসেট বাড়ছে না কমছে? স্যার অ্যাসেট কমছে। আর অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। মানে এখানে ইনভেস্টমেন্ট মানে 5 লাখ টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে তো, এই টাকাটা কে নিয়ে নেবে 5 লাখ টাকা? স্যার পার্টনার নিয়ে নেবে। কোন পার্টনার নেবে, এ নেবে। তাহলে যে পার্টনার নেবে সেই পার্টনারের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার যেই পার্টনার নেবে সেই পার্টনারের ক্যাপিটাল কমবে। আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে জার্নাল লেখো, তোমরা সবাই লেখো, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা, 5 লাখ, 5 লাখ। আশা করি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে তো। আর না বুঝতে পারলেও কিছু নেই, এখনো দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে, এখনো দুটো এন্ট্রি করাবো এই নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, চিন্তা নেই। ঠিক আছে, একদম ইজি, কিচ্ছু নেই একদম। তো বুঝিয়ে দিলাম এটা। এবার দেখো 2 নম্বর দিয়ে লিখছি, ঠিক আছে তো। আবার এবার কি লিখবো 2 নম্বর দিয়ে, আগেরটা করলাম কি, অ্যাসেটটা যদি বুক ভ্যালুতে নিয়ে নেয়। এবার তোমরা বলতে পারো স্যার অ্যাসেট কি শুধু ইনভেস্টমেন্টই নেবে, এটা আবার কি বললে? আরে যে কোনো অ্যাসেট নিতে পারে, সে প্ল্যান্ট এন্ড মেশিনারি নিতে পারে, ফার্নিচার নিতে পারে, মোটর কার নিতে পারে, স্টক নিতে পারে, ডেটার্স নিতে পারে, ইনভেস্টমেন্ট যা খুশি নিতে পারে, পেটেন্ট নিতে পারে, যত খুশি আইটেমে যত রকমের অ্যাসেট খুশি যা ইচ্ছা নিতে পারে। ঠিক আছে, অ্যাসেট নিতে পারে, মোদ্দা কথা অ্যাসেট নিতে হবে। আচ্ছা পরেরটা কি, আগেরটা করলাম অ্যাসেটটা যদি বুক ভ্যালুতে নেয় তাহলে কি হবে। এখন বলবো অ্যাসেটটা যদি বুক ভ্যালুর চেয়ে বেশি দামে নেয়, লেখো অ্যাসেটস ইজ টেকেন ওভার, অ্যাসেটস ইজ টেকেন ওভার মোর দ্যান বুক ভ্যালু। অ্যাসেটটা যদি বুক ভ্যালুর চেয়ে যদি বেশি দামে নেয় তাহলে কি হবে? ঠিক আছে, অ্যাসেটটা যদি বুক ভ্যালুর চেয়ে বেশি দামে নেয় তাহলে কি হবে, ধরো কোশ্চেন সাজিয়ে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কিছুই নেই, জাস্ট এক একটা করে এক্সাম্পল দেবো, তোমাদের মাথায় গেঁথে যাবে। ব্যালেন্স শিট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যাসেট সাইডেই থাকে। আমি ইনভেস্টমেন্টে লিখছি, আরে আমি অন্যান্য এক্সাম্পল দিতে পারি, জাস্ট ইনভেস্টমেন্ট দিচ্ছে। ঠিক আছে, পরের অঙ্কটা নিয়ে এক্সাম্পলটা চেঞ্জ করে দেবো। ইনভেস্টমেন্ট কত আছে, 1 লাখ টাকা। ঠিক আছে তো, আর ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ক্যাপিটাল থাকে এ আর বি। ঠিক আছে, দিয়ে দিলাম কত টাকা ক্যাপিটাল আমরা ঠিক জানি না। অ্যাডজাস্টমেন্ট লেখো, অ্যাডজাস্টমেন্টটা লেখো, এ উইল টেকেন ওভার, এ উইল টেকেন ওভার দ্য ইনভেস্টমেন্ট, এ উইল, এ উইল টেকেন ওভার দ্য ইনভেস্টমেন্ট রুপিস 1,20,000। তার মানে ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ছিল তোমার 1 লাখ টাকা। ঠিক আছে, বিজনেসের যে পার্টনার, ঠিক আছে, এক্সিস্টিং পার্টনার এ আর বি তো আগেই বিজনেস করছিল, তার মধ্যে এ, এ বললো যে আমি ইনভেস্টমেন্টটা, যে বিজনেসে যে ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টটা ও নিয়ে নেবে। ঠিক আছে, রুপিস 1,20,000। এবার তোমরা বলবে স্যার বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, ওই 1,20,000টা কি করে নিল? দেখো মনে করো, যেদিন এ নিয়ে নিচ্ছে ইনভেস্টমেন্টটা, যেদিন এ বিজনেস থেকে নিয়ে নিচ্ছে সেই দিন মার্কেটে ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল 1,20,000। বিজনেসের ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ টাকা, কিন্তু ও যেদিন ইনভেস্টমেন্টটা নিচ্ছে, যেই ডেটে ও ইনভেস্টমেন্টটা নিচ্ছে সেদিন মার্কেটে ইনভেস্টমেন্টের দাম হয়ে গেছে 1,20,000।
তার মানে কি 1 লাখ টাকা ছিল না, 1 লাখ ছিল, ওর ভ্যালুয়েশন করেছে, প্রথমে ভ্যালুয়েশন করে দাঁড়িয়েছে 1,20,000, তারপর নিয়েছে। তার মানে প্রথমে তোমাকে কি কাজ করতে হবে, মনে করো প্রথমে কি করতে হবে, প্রথমে ইনভেস্টমেন্ট দেখো, দেখতে পাচ্ছ 1 লাখ টাকা ছিল, এখন হয়ে গেছে 1,20,000, 1 লাখের জায়গায় 1,20,000 হয়েছে। তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়েছে না কমেছে? স্যার ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়েছে। কত টাকা বেড়েছে ইনভেস্টমেন্টের ভ্যালু? ইনভেস্টমেন্টের ভ্যালু তোমার 20,000 টাকা বেড়েছে। ইনভেস্টমেন্টের ভ্যালু তোমার 20,000 টাকা বাজে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এর অ্যান্সারটা যখন করব, অ্যাসেটটার নাম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টকে ডেবিট করব 20,000 টাকা, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট লিখবো 20,000 টাকা। তা অ্যাসেট বেড়ে যাওয়া মানে কি আমার প্রফিটের সমান, ঠিক আছে? আর এই প্রফিটটাকে বলে রিভ্যালুয়েশন, তাই রিভ্যালুয়েশনে ক্রেডিটে বসবে, টু রিভ্যালুয়েশন। 20,000 20,000। তাহলে কি বুঝতে পারলে? কোনো পার্টনার যদি অ্যাসেট নিয়ে নেয়, ঠিক আছে, কোনো পার্টনার যদি অ্যাসেট নিয়ে নেয়, সেক্ষেত্রে আগে তোমাকে কি করতে হবে, আগে মার্কেটের সঙ্গে কম্পেয়ার করতে হবে অ্যাসেটের ভ্যালু বেড়েছে না কমেছে। আগেরটা কেন করতে হয়নি? কারণ দুটোই সমান ছিল। প্রথমে আগে রিভ্যালু করতে হবে, রিভ্যালু করার পর তারপর নেবে। আগে নিলে হবে না, আগে রিভ্যালু করবে, আগে রিভ্যালু করবে তারপর নেবে। যেমন 1 লাখ টাকা ছিল, রিভ্যালু করে 1,20,000 হলো, তারপর নেবে। তাহলে 1 লাখ টাকা ছিল, রিভ্যালু করে বাড়লো 20,000, তাহলে হলো 1,20,000, এবার ওই 1,20,000 ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে। তাহলে এবার তো নর্মাল জিনিস, এবার এমন কিছু নেই। তাহলে এখন আমার ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট কত দাঁড়াচ্ছে? দেখো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট তো ছিল, তো এখন আরো 20,000 টাকা বেড়ে গেল। এখন 1 লাখ টাকা ছিল, আরো 20,000 টাকা বেড়ে গেল, তাহলে হলো কত? হলো 1,20,000। 1 লাখ টাকা ছিল, 20,000 টাকা বাড়লো, এখন ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট হলো কত? 1,20,000। এই 1,20,000 টাকার ইনভেস্টমেন্ট নিয়ে নেবে কে? নিয়ে নেবে 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট এ নিয়ে নেবে। তাহলে ইনভেস্টমেন্ট নিয়ে নিয়ে ব্যালেন্স শিটে কি ইনভেস্টমেন্ট থাকবে? না স্যার, ব্যালেন্স শিটে আর ইনভেস্টমেন্ট থাকবে না, ব্যালেন্স শিটে আর ইনভেস্টমেন্ট থাকবে না। তাহলে ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট থাকবে না মানে অ্যাসেট কমে যাবে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। কত টাকা ক্রেডিট করব বলো? ইনভেস্টমেন্ট কত টাকা ক্রেডিট করব? 1 লাখ টাকা নাকি 1,20,000 টাকা? এখন ব্যালেন্স শিটে কত দেখতে পাচ্ছ? 1 লাখ টাকা ছিল, 20,000 টাকা বেড়ে গেল, এখন ব্যালেন্স শিটে 1,20,000 আছে। এই 1,20,000 টাকাই আমি ক্রেডিট করবো, 1,20,000 ক্রেডিট করবো। আর এই 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট কে নিয়ে নেবে? স্যার এই 1,20,000 টাকার ইনভেস্টমেন্ট এ নিয়ে নেবে। তাহলে এ নিয়ে নিলে এর ক্যাপিটাল কমে যাবে। এখানে জার্নাল লেখো, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 1,20,000 1,20,000, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝতে পারলে? জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? অ্যাসেটস ইজ টেকেন ওভার লেস দেন বুক ভ্যালু। কি লিখলাম? লেস দেন বুক ভ্যালু। অ্যাসেটটা যদি আমরা বুক ভ্যালুর চেয়ে কম দামে নিই, বুক ভ্যালু মানে হচ্ছে ব্যালেন্স শিটের ভ্যালু, ব্যালেন্স শিটে যেই ভ্যালুটা থাকবে তার চেয়ে যদি কম দামে নিই, তাহলে এখানে সাজাই, ব্যালেন্স শিটটা সাজাই। কি বলেছিলাম? এই অঙ্কটার ইনভেস্টমেন্ট দিয়ে এক্সাম্পল দেবো না, অন্য একটা এক্সাম্পল দিই। অ্যাসেট সাইডে ধরো ফার্নিচার আছে, কি লিখলাম? ফার্নিচার। কত টাকা ফার্নিচার ছিল? ধরো ফার্নিচার ছিল 10 লাখ টাকা। কত ছিল ফার্নিচার? 10 লাখ টাকা। আর এখানে ক্যাপিটাল এ আর বি, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লিখছি। অ্যাডজাস্টমেন্ট বলছে ফার্নিচার টেকেন ওভার, দেখো ফার্নিচার টেকেন ওভার বাই বি। তখন এ করছিল, এবার বি দিয়ে করি। ফার্নিচার টেকেন ওভার বাই বি অ্যাট ₹8 লাখ। তাহলে বিজনেসের যে পার্টনার ছিল, একজন পার্টনার ছিল, তার নাম কি ছিল? বি। সে বি 8 লাখ টাকা দিয়ে নিয়ে নিয়েছে, 10 লাখ টাকার ফার্নিচার 8 লাখ টাকায় নিয়ে নিয়েছে। তাহলে কি করব? প্রথমে আমাকে রিভ্যালুয়েশন করতে হবে। আগে মানে আমার ব্যালেন্স শিট, বিজনেসে ফার্নিচার ছিল 10 লাখ টাকা, বিজনেসে ফার্নিচার ছিল 10 লাখ টাকা,
তাহলে সেই ফার্নিচার কত টাকা নিয়ে নিয়েছে? 8 লাখ টাকায়। প্রথমে তুমি রিভ্যালু করো, ওই ফার্নিচারের আগে রিভ্যালু করো, তারপর নাও। ঠিক আছে? তাহলে রিভ্যালু করতে গেলে কি হবে? 10 লাখ টাকা ছিল, এখন 8 লাখ টাকা হয়ে গেছে। তাহলে ফার্নিচারের ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে? স্যার ফার্নিচারের ভ্যালু 2 লাখ টাকা কমে গেছে। ফার্নিচার আমার অ্যাসেট, ফার্নিচার আমার অ্যাসেট। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। কত টাকা? যত টাকা কমেছে। কত টাকা কমেছে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা ক্রেডিট করবো। আচ্ছা, ডেবিট কাকে করবো? আমি কি বলেছিলাম? ফার্নিচার মানে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে আমার লস। আর লস তো লস হোক বা প্রফিট হোক চলে যাবে রিভ্যালুয়েশন। তাহলে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। তাহলে কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। কত হচ্ছে? 2 লাখ 2 লাখ। ঠিক আছে তো? তাহলে ফার্নিচার 10 লাখ টাকা ছিল, এখন 2 লাখ টাকা কমে গেছে। 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা কমে গেছে, এখন হয়েছে কত? 8 লাখ টাকা। এখন ব্যালেন্স শিটে আমরা ফার্নিচার দেখতে পাচ্ছি 8 লাখ টাকা হয়েছে। এই যে 8 লাখ টাকার ফার্নিচার কে নিয়ে নেবে? স্যার বি নিয়ে নেবে। তাহলে বি যদি এই 8 লাখ টাকার ফার্নিচার নিয়ে নেয়, তাহলে বিজনেসে কি আর কোনো ফার্নিচার থাকবে? দেখো না, একটা বিজনেস, একটা দোকান, শপ, শপে ফার্নিচার ছিল, তো হলো ফার্নিচার বি ফার্নিচারটা নিয়ে চলে যাচ্ছে, মানে ফার্নিচারটা দোকানে নেই, দোকান দিয়ে ফার্নিচারটা বের করে নিয়ে গেল। তাহলে ফার্নিচার তো নেই, ফার্নিচার অ্যাসেট, অ্যাসেট টুকরো করে বেরিয়ে গেল। ঠিক আছে? অ্যাসেটটা টুকরো করে বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে। অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে ফার্নিচারটা এখানে ক্রেডিট হবে। এবার বলে ডেবিট কে হবে? আচ্ছা বলো, ফার্নিচারটা কে নিচ্ছে? স্যার ফার্নিচারটা বি নিচ্ছে। তাহলে বি নিচ্ছে মানে কোনো একজন পার্টনার নিচ্ছে। কোনো পার্টনার নিলে পার্টনার ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার পার্টনার নিলে পার্টনার ক্যাপিটাল কমবে। তাহলে কমাতে গেলে কি করতে হয়? ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখন জার্নাল লেখো, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। কত টাকা হলো? 8 লাখ টাকা। 8 লাখ টাকায় নিয়ে নিয়েছে। অনেকে কোশ্চেন করে, আচ্ছা আমি যদি এখন তোমাদের কোশ্চেন করি, বলো দেখি বিজনেসে ফার্নিচার আছে? বলো দেখি বিজনেসে কি এখন ফার্নিচার আছে? হ্যাঁ কি না? বিজনেসে কি আমার ফার্নিচার আছে? হ্যাঁ কি না? বিজনেসে ফার্নিচার কি করে থাকবে? বিজনেসে আমার ফার্নিচার কি করে থাকবে? ফার্নিচার তো নিয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটাই যদি তোমাকে ব্যালেন্স শিট করতে বলে, সাপোজ এই অঙ্কটা যদি ব্যালেন্স শিট করতে বলে, তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেটে ফার্নিচার আসবে কি আসবে না? ঠিক আছে তো? অনেকে কি ভুল করে জানো? এই ভুলটা অনেকে করে। কি করে? দেখবে ব্যালেন্স শিটে ফার্নিচার 10 লাখ টাকা ছিল, 2 লাখ কমে 8 লাখ টাকা হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এই 8 লাখ টাকার ফার্নিচার আমি ব্যালেন্স শিটে অ্যাসেটে তখনই লিখতে পারবো যদি ফার্নিচারটা বিজনেস থাকে। কিন্তু ফার্নিচার তো বিজনেস থেকে বি নিয়ে গেছে, এটাই ব্যালেন্স শিটে থাকবে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখ, কারণ রিটায়ারমেন্ট আমি অনেক স্টুডেন্টকে করিয়েছি ভুল করে। যখন আমি দেখি ব্যালেন্স শিট যখন চেক করতে বলি, এইটা ভুল করে 8 লাখ টাকাই লিখে দেয়। 8 লাখ টাকা যে ফার্নিচার যে বি নিয়ে গেছে, ঠিক আছে, সেটা আর মোছে না। মানে আমি এটাই বলতে চাইছি, এরপরে তো আমরা যখন ব্যালেন্স শিট করবো, তো ফাইনালি কোশ্চেনটাকে ব্যালেন্স শিট দিয়ে দেবে, ফাইনালি যে একটা ব্যালেন্স শিট করতে হবে, সেই ব্যালেন্স শিটে এই ফার্নিচার বলে আর কিছু থাকবে না, কেন ফার্নিচার বি নিয়ে গেছে। সেটা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, কারণ এই নিয়ে অনেক অঙ্ক থাকবে। ঠিক আছে তো? তো সব জিনিসই বুঝতে পারবে। রিটায়ারমেন্ট যখন করবো তো ভরে ভরে থাকবে। এইবার দেখো, তোমাদের মানে অনেক কোশ্চেন থাকতে পারে, স্যার বিজনেসের পার্টনাররা কি শুধু অ্যাসেটই নিয়ে যায়, লাইবিলিটি কখনো নেয় না? হ্যাঁ, নেয় না কেন? অনেক নেয়, অনেক সময় নেয় লাইবিলিটি। বিজনেস ধরো কোনো লাইবিলিটি আছে, কোনো পার্টনার বললো ঠিক আছে এই লাইবিলিটি আমি নিয়ে নিচ্ছি। লাইবিলিটি নিয়ে নিচ্ছি মানে, মানে কোনো পার্টনার বললো এই লাইবিলিটির পেমেন্টের দায়িত্ব আমার, আমি নিয়ে নিলাম, পুরো আমার কাছে নিয়ে নিলাম, রেসপন্সিবিলিটি আমার। এরকমই হয়। ঠিক আছে? কোনো পার্টনার লাইবিলিটি নিতেই পারে। তো কোনো পার্টনার যদি লাইবিলিটি নিলে তখন তার কিরকম ট্রিটমেন্ট হবে, সেই ট্রিটমেন্ট গুলো এখন করি। অ্যাসেট গুলো বললাম, লাইবিলিটি গুলো করাচ্ছি। কোশ্চেনে থাকবে থাকবে না বড় কথা না, মেন ব্যাপার হচ্ছে আমাদের এক একটা পয়েন্ট জানা খুব জরুরি। কখনো কোশ্চেনে যদি একটা দিয়ে দেয়, যাতে অসুবিধা না হয়। ঠিক আছে তো? আমি বইয়ের অঙ্কে পরে ঢুকবো। বইয়ের অঙ্কে আমি আগে ঢুকি না, আমি আগে জিনিসগুলোকে আগে ভালো করে শেখাই। শেখানোর পর তারপর বই ঢুকো। বই নিজেই করো, আমি হয়তো বই করাবো না, বই তোমরা নিজেরাই করতে পারবে। আগে আমি জিনিসগুলোকে ভালো করে শেখাই। ঠিক আছে? শিখে নাও, তারপর তুমি বই করতে পারবে। দেখো, পরের টপিকটা কি লিখছি, দেখো লাইবিলিটিস টেকেন ওভার বাই পার্টনার। Liabilities taken over by partner.
টেকেন ওভার বাই পার্টনার্স, লিখলাম লাইবিলিটিস টেকেন ওভার বাই পার্টনার্স। ঠিক আছে, লাইবিলিটিস টেকেন ওভার পার্টনার, পার্টনার যদি কোনো লাইবিলিটি নেই, তো এখানেও তিনটে পয়েন্ট হতে পারে। কি পয়েন্ট? বুক ভ্যালু যদি লাইবিলিটি নিয়ে নেয় তাহলে কি হবে, মোর দেন বুক ভ্যালু হলে কি হবে, আর লেস দেন বুক ভ্যালু হলে কি হবে। তো প্রথমে দেখো এ দিয়ে লিখছি, দেখো লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট বুক ভ্যালু, লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট বুক ভ্যালু। ঠিক আছে, তো বারবার আমি কোনো জার্নাল দেবো না, অঙ্ক দেবো, নিজেরাই জার্নাল বলো, এগুলো নিজে নিজেই করতে থাকো। ঠিক আছে, ব্যালেন্স শিটের বিএস লিখলাম। ঠিক আছে, তো এখানে লিখছি ক্যাপিটাল, দুজনই এ আর বি। এবার ধরো লাইবিলিটি, কি লাইবিলিটি, একটা লাইবিলিটির নাম বলো। ক্রেডিটার্স, যেটা সবসময় আমাদের মাথায় থাকে, আর দেখবে তোমরা যখন অ্যাডমিশন করবে কোনো লাইবিলিটি দিক আর না দিক, ক্রেডিটার্স তো তোমার দেবেই, ক্রেডিটার্স ধরেই এগোই। ক্রেডিটার্স, ঠিক আছে, তো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ক্রেডিটার্স আমরা দেখতে পাচ্ছি ছিল কত, 50,000। ক্রেডিটার্স ছিল 50,000। অ্যাডজাস্টমেন্ট লিখি, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে লেখো, বলেছে পার্টনার এ ডিসাইডেড, লেখো পার্টনার এ, বলেছে পার্টনার এ ডিসাইডেড টেক ওভার, পার্টনার এ ডিসাইডেড টেক ওভার দ্য ক্রেডিটার্স, টেক ওভার দ্য ক্রেডিটার্স এট বুক ভ্যালু। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে পার্টনার এ ডিসাইড করেছে যে বিজনেসের যে ক্রেডিটার্স সেই ক্রেডিটার্সটা পার্টনার এ দিয়ে দেবে। তাহলে বুঝতে পারলে তো, বিজনেসের দুজন পার্টনার ছিল এ আর বি, এ ডিসিশন নিয়েছে যে বিজনেসের যে ক্রেডিটার্স সেই ক্রেডিটার্সের টাকাটা আমিই দিয়ে দেবো। তো বোঝা গেল, মানে ও নিয়ে নেবে ক্রেডিটার্স, সে টাকা দিক না দিক সে ও বুঝিয়ে যাবে, মানে ক্রেডিটার্স যা টাকা চাবে সব পার্টনার এর থেকে যাবে, বিজনেসের আর কোনো দায় থাকবে না। যাই হোক, বুঝে গেছো, আশা করি বুঝতে পেরেছো। দেখো এর অ্যান্সারটা কি হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। বিজনেসে ক্রেডিটার্স ছিল কত, 50,000। এই ক্রেডিটার্সটা কে নিয়ে নেবে, স্যার পার্টনার এ নিয়ে নেবে। তাহলে পার্টনার এ নিয়ে নেবে, পার্টনার এ নিয়ে নেবে, তো একটা একদিক দিয়ে বোঝো, একবার ক্রেডিটার্সের দিক দিয়ে বোঝায় আর একবার তোমার পার্টনারের দিক দিয়ে বোঝাচ্ছে। তাহলে এই ক্রেডিটার্সটা যদি এ নিয়ে নেয়, এ নিয়ে নেবে ক্রেডিটার্স, তাহলে ক্রেডিটার্স যদি এ নিয়ে নেয়, তাহলে বিজনেসে কি এই ক্রেডিটার্সটা থাকবে? এটা হচ্ছে ব্যবসা, বিজনেসে একটা বিজনেস, সেই বিজনেসের ক্রেডিটার্স ছিল তোমার 50,000। এই 50,000 ক্রেডিটার্স এ নিয়ে নেবে, এ নিয়ে নেবে, ঠিক আছে, এ নিয়ে নেবে। তার মানে কি বিজনেস আর বিজনেস আর ক্রেডিটার্স নেই, মানে ক্রেডিটার্সটা কে নিয়ে নিয়েছে, ক্রেডিটার্সটা বিজনেস থেকে এ নিয়ে নিয়েছে। ধরো সাপোজ ধরো রাম আর শ্যাম, ঠিক আছে, তো দুজন মিলে বিজনেস করছে, দুজন মিলে বিজনেস করছে, ওদের ধরো বিজনেসের একটা নাম আছে, ঠিক আছে, কোনো একটা এন্টারপ্রাইজ, তারপরে কোনো একটা রাম শ্যাম এন্টারপ্রাইজ। এবার বিজনেসের যে রাম আছে না, রাম বলছে দেখো বিজনেসের যা ক্রেডিটার সেই ক্রেডিটার্সটা আমিই পেমেন্ট করে দেবো। তাহলে কি রাম শ্যাম এন্টারপ্রাইজ কি আর পেমেন্ট করবে? রাম শ্যাম এন্টারপ্রাইজ মানে ওদের দোকানটার নাম রাম শ্যাম এন্টারপ্রাইজ, যেই দোকানটার মধ্যে দুজন মালিক রাম আর শ্যাম। রাম বলেছে এই টাকাটা আমি পেমেন্ট করে দেবো, দোকান কিন্তু বলেছে আমি পেমেন্ট করবো, রাম বলেছে পেমেন্ট করবো। ঠিক আছে, তো তাহলে এই পেমেন্ট করার দায়িত্ব কার? পুরোপুরি রামের, রাম শ্যামের না। আমার কথাটা বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পেরেছো। তো এই ক্রেডিটার্সটা কে পেমেন্ট করবে বলেছে, মানে এই ক্রেডিটার্সটা পেমেন্ট করবে মানে নিয়ে নেবে, ক্রেডিটার্সটা কে নিয়ে নেবে বলেছে, এই ক্রেডিটার্সটা বলেছে এ বলছে আমি নিয়ে নেবো। তাহলে এ যদি ক্রেডিটার্সটা নিয়ে নেয়, এ যদি ক্রেডিটার্স নিয়ে নেয় তাহলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? এ মানে পার্টনার, তাহলে কোনো পার্টনার যদি ক্রেডিটার্স নিয়ে নেয় তাহলে পার্টনারের ক্যাপিটাল বাড়বে। ঠিক আছে, তো কোনো পার্টনার যদি ক্রেডিটার্স নিয়ে নেয় পার্টনারের ক্যাপিটাল বাড়বে। ঠিক আছে, তো আর বিজনেসে ক্রেডিটার্স থাকবে না স্যার, বিজনেসের ক্রেডিটার্স থাকবে, বিজনেসের ক্রেডিটার্স মুছিয়ে যাচ্ছে, বিজনেসে যা ক্রেডিটার্স ছিল সেই ক্রেডিটার্সটা পুরোপুরি এ নিয়ে নিয়ে, তাহলে বিজনেসের ক্রেডিটার্স আর নেই। তার মানে বিজনেস থেকে যে ক্রেডিটার্স ছিল ক্রেডিটার্স মুছিয়ে যাচ্ছে। তাহলে ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটিকে মুছতে গেলে কি হবে, এখানে জার্নাল লেগেইছে, লাইবিলিটিকে মুছতে গেলে ডেবিট করতে হয়, মানে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 50,000 টাকা। ঠিক আছে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা।
এই ক্রেডিটার্সটা কে নিয়ে নিচ্ছে? এই ক্রেডিটার্সটা একজন পার্টনার এ নিয়ে নিচ্ছে। এ নিয়ে নিলে এর ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে। আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এখানে লিখবো টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000 50,000। ঠিক আছে, এটা একটা হলো। এবার আরো দুটো আছে। এবার লেখো বি দিয়ে লিখছি লাইবিলিটিস টেকেন ওভার। দেখো লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট মোর দ্যান বুক ভ্যালু। লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট মোর দ্যান বুক ভ্যালু। ঠিক আছে, তো এখানে একটা ব্যালেন্স শিট লিখছি। ঠিক আছে, তো ব্যালেন্স শিটে এখানে ধরো ক্যাপিটাল ছিল এ আর বি, এ বি। তারপর লিখবো হচ্ছে তোমার লাইব্রেরির নাম হচ্ছে ক্রেডিটার্স। তোমার ক্রেডিটার্স বলেছে কত? 10,000। ক্রেডিটার্স বলেছে 10,000। অ্যাডজাস্টমেন্ট লিখছি। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট বলেছে এ ডিসাইডেড টু টেক ওভার দ্য ক্রেডিটার্স। এ ডিসাইডেড টু টেক ওভার দ্য ক্রেডিটার্স valued at 12,000, valued at 12,000। মানে বিজনেসে ক্রেডিটার্স, একটা লাইবিলিটি, বিজনেসের লাইবিলিটি ছিল 10,000 টাকা। এই 10,000 টাকা যে ক্রেডিটার্স ছিল, এই 10,000 টাকা ক্রেডিটার্স কে নিয়ে নেবে? এ নিয়ে নেবে। এই 10,000 টাকা ক্রেডিটার্স এ নিয়ে নেবে। কত দামে? 12,000 টাকায় নিয়ে নেবে। তাহলে প্রথমে এই যে আমি বলেছিলাম কোনো পার্টনার যদি কিছু নিয়ে নেয়, সেই অ্যাসেট নিক বা লাইবিলিটি নিক, আগে তোমাকে রিভ্যালুয়েশন করতে হবে। তো 10,000 টাকা ক্রেডিটার্স, এখন সেটা মার্কেটের দাম দাঁড়িয়েছে 12,000 টাকা। প্রথমে রিভ্যালু করবো। রিভ্যালু করে দেখছি লাইবিলিটি বাড়ছে না কমছে। স্যার 10 ছিল 12 হয়েছে, লাইবিলিটির ভ্যালু বাড়ছে। আর কি শিখেছি? লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে কত টাকা লাইবিলিটি বাড়ছে? 2,000 টাকা। 2,000 টাকা ক্রেডিট করবে। তাহলে জার্নালটা লেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স 2,000 2,000। ঠিক আছে, তো রিভ্যালুয়েশন কেন ডেবিট হলো বুঝতে পেরেছো? কেন আবার বলে দিচ্ছি। দেখো লাইব্রেরিটির আগে যা ছিল এখন তার চেয়ে বেড়ে গেছে। তার লাইব্রেরিটি বেড়ে যাওয়া মানে কি? আমার তো লসই তো। আর আমি কি বলি, যে কোনো প্রফিট লস সব রিভ্যালুয়েশনে চলে যাবে। রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে। ঠিক আছে, তো রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে, কিন্তু কিন্তু এখানে লস তো ডেবিট হয়, এটাও বলেছি। এই এবার হয়ে গেল। তার মানে কি? 10,000 টাকা ছিল, 10,000 টাকা ছিল, এখন বেড়ে আরো 2,000 টাকা বেড়ে হয়ে গেল 12,000 টাকা। কত হয়ে গেল? 12,000 টাকা। এই 12,000 টাকাটা এ নিয়ে নেবে। তাহলে এ যদি এই 12,000 টাকা নিয়ে নেয়, তাহলে ব্যালেন্স শিটে কি এটা থাকবে? না স্যার, ব্যালেন্স শিটে এটা থাকবে না। তো ব্যালেন্স শিটের লাইবিলিটি মুছে যাবে। লাইবিলিটিকে মুছতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 12,000 টাকা। এই ক্রেডিটার্সটা কে নিয়ে নেবে? এ নিয়ে নেবে। ঠিক আছে, তো কোনো পার্টনার যদি লাইবিলিটি নিয়ে নেয়, তাহলে সেই পার্টনার ক্যাপিটাল বেড়ে যায়। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। কি লিখবো? টু এ নিয়ে নিয়েছে, এ নিয়ে, তাহলে লিখবো টু এস ক্যাপিটাল 12,000 12,000। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে সি পয়েন্ট বলছি, বলছে লাইবিলিটিস টেকেন ওভার। ঠিক আছে, লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট লেস দেন বুক ভ্যালু, অ্যাট লেস দেন বুক ভ্যালু। ঠিক আছে, এরকম হলে কি হবে? এক্সাম্পল দিই। প্রথমে লিখছি ব্যালেন্স শিট, এখানে লিখছি ক্যাপিটাল এ বি। ঠিক আছে, তো আর এখানে লিখছি ক্রেডিটার্স, একই আইটেম দিচ্ছি ক্রেডিটার্স। ক্রেডিটার্স ছিল তোমার 60,000। ক্রেডিটার্স ছিল কত? 60,000। অ্যাডজাস্টমেন্ট কি হবে? কিরকম অ্যাডজাস্টমেন্ট হবে? বলে লাইবিলিটিস টেকেন ওভার অ্যাট লেস দেন বুক ভ্যালু, মানে এর চেয়েও কম দামে নিয়েছে, 60,000 চেয়েও কম দামে নিয়েছে। লিখো অ্যাডজাস্টমেন্ট, লিখো
দেখো এ টেকেন ওভার দ্য ক্রেডিটার্স, এ টেকেন ওভার দ্য ক্রেডিটার্স at rupees 50,000। তাহলে ক্রেডিটার্সটা এ নিয়ে নেবে কত টাকা দামে? এ ক্রেডিটার্সটা নিয়ে নেবে 50,000 টাকা দিয়ে, ঠিক আছে তো? তাহলে বিজনেসে ক্রেডিটার্স কত ছিল? বিজনেসে ক্রেডিটার্স কত ছিল? বিজনেসে ক্রেডিটার্স 60,000 টাকা ছিল। তাহলে 60,000 টাকা ক্রেডিটার্স কে নিয়ে নিচ্ছে? 60,000 টাকা ক্রেডিটার্স এ নিয়ে নেবে 50,000 টাকা দিয়ে। তাহলে আমি কি বলেছিলাম? বারবার একই কথা বলছি, অ্যাসেট হোক বা লাইবিলিটি হোক বলেছি, কোনো পার্টনার যদি বিজনেস থেকে অ্যাসেট নিক বা লাইবিলিটি নিক, নেওয়ার আগে রিভ্যালুয়েশন করতে হবে। আগে রিভ্যালুয়েশন করো। তাহলে 60,000 টাকার ক্রেডিটার্স এখন 50,000 টাকা হয়ে গেছে। 60 এর ক্রেডিটার্স 50,000, ক্রেডিটার্স বেড়েছে না কমেছে? ক্রেডিটার্স কমেছে, মানে লাইবিলিটি কমে গেছে। লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? স্যার লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। আচ্ছা, কত টাকা কমেছে? 10,000 টাকা। 60 আর 50-এর ডিফারেন্স 10। তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? লাইবিলিটি 60,000 টাকা ছিল, এখন সেটা 50,000 টাকা হয়ে গেছে। মার্কেটে 50,000 টাকা হয়ে গেছে, তাহলে লাইবিলিটি কমে গেছে কত টাকা? 10,000 টাকা। লাইবিলিটি কমে যাওয়া ফার্মের লাভ না লোকসান? স্যার লাভ। লাভ হলে রিভ্যালুয়েশন, ঠিক আছে? লাভ হোক লোকসান হোক সব রিভ্যালুয়েশনে চলে যাবে, ঠিক আছে? তো লাভ তো রিভ্যালুয়েশন হচ্ছে, তো এখানে কি লিখবো? টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? লাভ হোক লোকসান হোক সবই চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? এবার লাভ হলে তো রিভ্যালুয়েশন ক্রেডিট, আর লোকসান হলে রিভ্যালুয়েশন ডেবিট। তাহলে কত টাকা হচ্ছে এটা? এটা হচ্ছে তোমার 10,000, 10,000। তাহলে 60,000 ছিল, 10 কমে হয়ে গেল কত? 50,000 টাকা। এবার এই যে 50,000 টাকা ক্রেডিটার্স কে নিয়ে নেবে? 50,000 টাকা ক্রেডিটার্স নিয়ে নেবে তোমার, এ নিয়ে নেবে বলো? এই 50,000 টাকা ক্রেডিটার্স এ নিয়ে নেবে। তাহলে এ নিয়ে নিলে ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার এ যদি ক্রেডিটার্সটা নিয়ে নেয় এর ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে? এর ক্যাপিটাল বাড়বে। তো ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে ক্রেডিটে লিখবো টু এস ক্যাপিটাল। এবার তোমরা স্যার কত টাকা নিয়ে নেবে? এখন কত আছে? 50, এই 50 নেবে, ঠিক আছে তো? আর ডেবিটে কে বসবে? ডেবিটে বসবে তোমার ক্রেডিটার্স, কারণ বিজনেসে ক্রেডিটার্স আর নেই। তাহলে ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। কত টাকা? 50,000, 50,000 হয়ে গেল। তো যা যা বলেছিলাম মোটামুটি এই টপিকটা হয়ে গেল। এবার একটা অঙ্ক করবো। এখনো পর্যন্ত রিভ্যালুয়েশন টপিক যা শিখি তার উপর একটা অঙ্ক করবো। দেখো এরপরে দেখো আর একটা অঙ্ক করাবো, এটা অ্যাডমিশনের অঙ্ক, আমি বলতে পারি না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে এই অঙ্কটা তুলেছি, এটা রিভ্যালুয়েশনের কিছু আইটেম আছে, ট্রিকি আইটেম, একটু টাফ টাফ আইটেম আছে, তার জন্যই করাচ্ছি। মানে মেনলি বলতে পারো এটা রিভ্যালুয়েশনের জন্যই আমি তুলেছি, ঠিক আছে তো? তো দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি দেওয়া আছে? লাইবিলিটি সাইডে দেখতে পাচ্ছ, লাইবিলিটি সাইডে ক্যাপিটাল দেওয়া আছে 2 লাখ আর 3 লাখ, টোটাল কত? 5 লাখ। ব্যাংক লোন আছে কত? 3 লাখ। ক্রেডিটার্স আছে 3 লাখ, আর এইদিকে বিল্ডিং আছে 3 লাখ টাকা, এইদিকে ফার্নিচার আছে 2 লাখ টাকা, ডেটার্স আছে 5 লাখ, স্টক আছে 70,000, ব্যাংক আছে 30,000, টোটাল 11 লাখ। দেখো একটা কথা তোমাদের বলে দিই, এটা তোমরা জানো, ক্লাস 11 দিয়ে শিখছো। ব্যালেন্স শিটের অ্যাসেটে আছে 11 লাখ। তাহলে ব্যালেন্স শিটের যে অ্যাসেট আছে 11 লাখ, ঠিক আছে? একটা কোম্পানি বা একটা ফার্মের যে অ্যাসেট 11 লাখ টাকা আছে, এই 11 লাখ টাকার মধ্যে পার্টনারদের কত টাকা আছে, ঠিক আছে? এই 11 লাখ টাকার মধ্যে পার্টনারদের কত আছে? এই 11 লাখ টাকার মধ্যে পার্টনারদের আছে 5 লাখ টাকা, ঠিক আছে তো? 11 লাখ টাকার মধ্যে পার্টনারদের আছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার মধ্যে এর আছে 2 লাখ টাকা, বির আছে 3 লাখ টাকা, আর বাকি 6 লাখ টাকা বাইরের আছে, মানে আউটসাইডার, ঠিক আছে? বাইরের থেকে নিয়েছি। মানে এই কোম্পানি যে তৈরি হয়েছে বা এই ফার্মটাই তৈরি হয়েছে, 11 লাখ টাকা ফার্মের এখন অ্যাসেট দেখতে পাচ্ছি। 11 লাখ টাকার মধ্যে পার্টনারদের আছে 5 লাখ, আর বাইরের লোকের আছে 6 লাখ টাকা। অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে? প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছে বিল্ডিং ইজ ভ্যালুড অ্যাট রুপিস 4 লাখ। বিল্ডিং এর ভ্যালু এখন দাঁড়িয়েছে 4 লাখ টাকা। ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 3 লাখ, সেই বিল্ডিং এর ভ্যালু এখন দাঁড়িয়েছে কত? 4 লাখ টাকা, ঠিক আছে? তাহলে বিল্ডিং এর ভ্যালু কত বেড়ে গেছে? 1 লাখ টাকা বেড়ে গেছে। এবার কি বলছে? অ্যান্ড টেকেন ওভার বাই এ। এই বিল্ডিংটা নিয়ে নিয়েছে কে? এ, ঠিক আছে? তারপর বলছে স্টক ইজ ওভার ভ্যালু বাই 20,000। বলছে স্টকের ভ্যালু বেড়ে গেছে। স্টকের ভ্যালু বেড়ে গেছে কত টাকা? 20,000 টাকা বেড়ে গেছে। স্টকের ভ্যালু বেড়ে গেছে, এখন আমাকে কি করতে হবে? সেটা কমাতে হবে। ফার্নিচার ইজ আন্ডার ভ্যালুড বাই 20%। ফার্নিচারের ভ্যালু আন্ডার ভ্যালু মানে কমে যাওয়া, কমে গেছে, তোমাকে বাড়াতে হবে। কমে গেছে মানে বাড়াতে হবে। কত পার্সেন্ট বাড়াবো? 20% বাড়াবো। এবার যে ক্রেডিটার্স আর ভ্যালুড অ্যাট রুপিস 50,000। ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটার্স ছিল 3 লাখ টাকা, এখন সেই ক্রেডিটার্স হয়েছে 50,000, মানে ক্রেডিটার্স 2.5 লাখ টাকা কমে গেছে। ক্রেডিটার্স 2.5 লাখ টাকা কমে গেছে, ঠিক আছে?
তো করে দেবো। অ্যান্ড টেকেন ওভার বাই বি, এই কেইটাসটা কে নিয়ে নিয়েছে? বি নিয়ে নিয়েছে। লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে ব্যাংক লোন ইজ পেড অফ, ব্যাংক লোনের টাকাটা পে করা হয়ে গেছে। তো এই অঙ্কটার আমরা কি করবো জানো? শুধু জার্নাল করবো, এই অঙ্কটা জার্নাল গুলো করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো জার্নাল গুলো কি হচ্ছে। দেখো দাগটা কেটে অঙ্কটা আমি করে নিয়েছি, তো তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি, জানো যদিও তবু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো উপরের লেখাগুলো লিখতে হয় জানো, ইন দ্য বুকস অফ ফার্ম লিখবে, তারপর লিখবে জার্নাল এন্ট্রিজ, ডেট, পার্টিকুলার, লেজার ভ্যালু, ঠিক আছে তো, ডেবিট, ক্রেডিট, রুপিস রুপিস। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট তোমরা পড়ো। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল বিল্ডিং ইজ ভ্যালুড 4 লাখ। বিল্ডিং ছিল 3 লাখ টাকা, বিল্ডিং বিল্ডিং ছিল 3 লাখ টাকা, সেই বিল্ডিং এর ভ্যালু হয়েছে কত? 4 লাখ টাকা। ঠিক আছে, 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকা হয়, তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে। কত টাকা বেড়েছে? 1 লাখ টাকা। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করেছি 1 লাখ টাকা, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করেছি কত? 1 লাখ টাকা। তো অ্যাসেট বেড়ে যাওয়ার প্রফিট, আর প্রফিট হলে কি হয় আমরা কি জানি? যত প্রফিট যত লস যাই হোক না কেন রিভ্যালুয়েশনে চলে যাবে। তাই লিখেছি টু রিভ্যালুয়েশন 1 লাখ টাকা। ঠিক আছে, প্রফিট হলে তো রিভ্যালুয়েশনকে এইটি বসবে। এবার বলেছে এই বিল্ডিংটা 3 লাখ টাকার বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এখন 4 লাখ টাকা হয়ে গেল। এই 4 লাখ টাকার বিল্ডিং কে নিয়ে নিয়েছে? এ নিয়ে নেবে। ঠিক আছে, এ নিয়ে নেবে। এ যদি বিল্ডিং নিয়ে নেয় তাহলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? এর ক্যাপিটাল কমবে। আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখেছি এ ক্যাপিটাল 4 লাখ। ঠিক আছে তো, তাহলে এই কোম্পানিটা নিশ্চয়ই বিল্ডিং আর নেই, মানে ফার্মে তো আর বিল্ডিং নেই। বিল্ডিং 4 লাখ টাকা হলো, সেই 4 লাখ টাকার বিল্ডিং এ নিয়ে গেছে, তাহলে কোম্পানিতে বা ফার্মে বিল্ডিং নেই। বিল্ডিং অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, মানে অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই ক্রেডিট করি 4 লাখ টাকা। আচ্ছা, এর পরের অ্যাডজাস্টমেন্ট দেখো কি বলেছে? স্টক ইজ ওভার ভ্যালুড বাই 20,000। ঠিক আছে, স্টক 20% বেড়ে গেছে, সরি স্টক 20,000 টাকা বেড়ে গেছে, এখন 20,000 টাকা কমাতে হবে। স্টক অ্যাসেট, অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই স্টকটাকে ক্রেডিট করেছি 20,000 টাকা। আর স্টক কমে যাওয়া মানে অ্যাসেট কমে যাওয়া মানে আমার লস, তাই লসটা ডেবিট। ঠিক আছে, ডেবিটে কি লিখেছি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 20,000। এবার কি বলেছিল? ফার্নিচার ইজ আন্ডার ভ্যালুড বাই 20%। ফার্নিচার আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে এখন কি করতে হবে? অ্যাসেটকে বাড়াতে হবে, অ্যাসেটকে বাড়াতে হবে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। অ্যাসেটটার নাম ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। টু, টু কি হবে? অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে আমার প্রফিট, আর প্রফিট কি লিখতে হয়? প্রফিটটা রিভ্যালুয়েশনে চলে যাবে। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার টাকাটা তোমাকে বলছি। ফার্নিচার ব্যালেন্স শিটে তোমরা কত দেখতে পাচ্ছ? স্যার ফার্নিচার ব্যালেন্স শিটে 2 লাখ টাকা আছে। কত পার্সেন্ট ফার্নিচার কমে গেছে? 20% কমে গেছে। আমি যদি মনে করি আমার ফার্নিচারের ভ্যালু 100 টাকা, 20% কমে গেছে, তাহলে এখন কত দাঁড়িয়েছে ফার্নিচারের ভ্যালু? 80 টাকা। তার মানে ব্যালেন্সে যে তোমরা ফার্নিচার 2 লাখ টাকা দেখতে পাচ্ছ, 2 লাখ টাকা কত টাকার সমান? এটা 80-র সমান, এটা 80-র সমান। তার মানে আমার কত টাকা কমে গেছে? 20 টাকা কমে গেছে। তাহলে 20-র ভ্যালু কত? 20-র ভ্যালু কত? আমি তো বের করবো রিভ্যালুয়েশন মানে কি, কত টাকা বেড়ে গেছে বা কত টাকা কমে গেছে। তাই এখানে 20 লিখলাম। আবার বলে দিচ্ছি, ব্যালেন্স শিটে যে তোমরা ফার্নিচার দেখতে পাচ্ছ 2 লাখ টাকা, এটা কি বলছে? বলছে 20% কমে গেছে। তাহলে 20% কমে গেছে মানে কত হয়েছে? 80%। ব্যালেন্স শিটে যে ফার্নিচার শো করছে সেটা 80% এর সমান, তাহলে 20% এর কত? 50,000 টাকা হলো। এবার বলেছে কেইটার্স আর ভ্যালু অ্যাট রুপিস 50,000। কেইটার্স ব্যালেন্স শিটে ছিল 3 লাখ টাকা। ঠিক আছে তো, সেই কেইটার্স এখন 50,000 টাকা হয়েছে, মানে কেইটার্স কত টাকা কমে গেছে? কেইটার্স 2.5 লাখ টাকা কমে গেছে। ঠিক আছে, লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই কেইটার্স অ্যাকাউন্ট ডেবিট 2.5 লাখ টাকা, যেহেতু 2.5 লাখ টাকা কমে গেছে। লাইবিলিটি কমে যাওয়া মানে প্রফিট, তাই প্রফিটটা ক্রেডিট লিখেছি, রিভ্যালুয়েশন 2.5 লাখ টাকা। এবার বলেছে এই কেইটাসটা কে নিয়ে যাচ্ছে? এই কেইটাসটা বি নিয়ে যাবে। ঠিক আছে, কেইটাস বি নিয়ে, এখন কোম্পানি বা ফার্মে কেইটাস কত আছে? 3 লাখ টাকা না 2.5 লাখ টাকা না 50,000 টাকা? 3 লাখ টাকা ছিল, 2.5 লাখ টাকা কমে গেছে, এখন আছে 50,000 টাকা। 50,000 টাকার কেইটার্স নিয়ে যাবে বি। তাহলে কেইটার্স নিয়ে গেলে নিশ্চয়ই ফার্মে আর কেইটার্স নেই, তাহলে কেইটার্স লাইবিলিটি, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, ডেবিট 50,000 টাকা। এই কেইটার্সটা কে নেবে? পার্টনার নেবে। পার্টনার যদি কোনো লাইবিলিটি নিয়ে যায়, কোনো পার্টনার যদি লাইবিলিটি নিয়ে যায়, তাহলে পার্টনারের ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। পার্টনার ক্যাপিটাল ক্রেডিট করেছি, বি ক্রেডিটারটা নিয়ে গেছে, তার বি ক্যাপিটালকে ক্রেডিট করেছে 50,000 টাকা। হয়ে গেল। এবার আমার একটা লাস্ট কাজ, সেটা হচ্ছে দেখবো এই রিভ্যালুয়েশন করে প্রফিট হলো না লস হলো। ঠিক আছে তো, তো এই একই ফর্মুলা প্রফিট লস বের করা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো, তো দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট কত? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট 1 লাখ টাকা। ঠিক আছে, আর কোনো ক্রেডিট আছে? আর একটা ক্রেডিট আছে 50,000 টাকা, কত হলো? 1.5 লাখ টাকা। আর একটা ক্রেডিট আছে 2.5 লাখ টাকা, কত হলো? 1.5 লাখ আর 2.5 লাখ যোগ করে হয় তোমার 4 লাখ টাকা। এখানে 4 লাখ টাকা লিখেছি। ঠিক আছে তো, এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট গুলো দেখবো।
দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট একটাই আছে 20,000 টাকা, ঠিক আছে? তো 4 লাখ থেকে 20,000 বাদ দিয়ে কত হচ্ছে 3,80,000। এটা তোমার প্রফিট, ঠিক আছে? রিভ্যালুয়েশন করে তোমার প্রফিট হলো কত 3,80,000 টাকা, ঠিক আছে? তো 3,80,000 টাকা, এই 3,80,000 টাকা কারা পাবে? পার্টনার পাবে। কোন পার্টনার? বিজনেসের দুজন পার্টনারই ছিল এ আর বি, তাহলে এ আর বি পাবে, ঠিক আছে? এখানে তো অ্যাডমিশনের কোনো গল্প নেই, ঠিক আছে? তাহলে 3,80,000 টাকা যে প্রফিট হলো, এই প্রফিটের টাকাটা এ আর বি পাবে। এ আর বি পেলে এ আর বির ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? পেইড করতে হয়। আচ্ছা, এবার তোমরা বলবে এটা তো তোমার রেশিওতে ভাগ হয়ে যায় 3,80,000 টাকা এ আর বির মধ্যে। অঙ্কে রেশিও বলেনি, রেশিও না বললে ইকুয়াল। 3,80,000 হাফ 1,90,000, 1,90,000 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এ ক্যাপিটাল টু বি ক্যাপিটাল। তো অঙ্কটা তোমরা বুঝতে পারলে। ও আর একটা এন্ট্রি ছিল, ব্যাংক লোন ইজ পেড অফ, ঠিক আছে? ব্যাংক লোনের টাকা পে করে দিয়েছি। ব্যাংক লোন তো লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করলে আমার ডেবিট হয়ে যায়। লাইবিলিটি পেমেন্ট করছি মানে লাইবিলিটি কমে আছে, তাই ডেবিট হলো 3,00,000 টাকা। লাইবিলিটি পেমেন্ট করবো, ব্যাংক লোন কোথা দিয়ে পেমেন্ট করবো? দেখি আমার অঙ্কে কোশ্চেনে ক্যাশ বলেছে না ব্যাংক বলেছে? স্যার ব্যাংক বলেছে, তাহলে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবো, তাই লিখেছি টু ব্যাংক। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তাই ক্রেডিট হচ্ছে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? তো এতক্ষণ রিভ্যালুয়েশনের কনসেপ্ট গুলো ভালো করে বোঝালাম, ঠিক আছে? আগের ভিডিওতে রিভ্যালুয়েশনের কনসেপ্ট গুলো বোঝানো আছে, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার। আর এই ভিডিওতে রিভ্যালুয়েশনের কিছু ট্রিকি আইটেম গুলো করালাম, ঠিক আছে? তো এবার এর উপর বেস করে একটা কমপ্লিট অঙ্ক করাচ্ছি, অর্থাৎ অ্যাডমিশন অফ পার্টনারের রিভ্যালুয়েশন আছে, এখানে গুডউইল ট্রিটমেন্ট আছে, নিয়ে একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা আছে? দ্য ফলোইং ওয়াজ দ্য ব্যালেন্স শিট অফ অনুরাগ অ্যান্ড ভাবনা who were sharing profits in the ratio of 2:1, 2/3 and 1/3, 31st March 2012। এখানে একটা ব্যালেন্স শিট দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ব্যালেন্স শিটের নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ছি এক এক করে। আচ্ছা, অনুরাগ আর ভাবনা 1 এপ্রিল 2012-এ ওরা নিজেরা মিলে একটা ডিসিশন নিচে বিজনেসে নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করবে, যার নামকে মনিকা, ঠিক আছে? তো কি কি টার্ম দিয়েছে? বলেছে মনিকা ওয়াজ টু বি গিভেন 1/3 শেয়ার ইন প্রফিট, মানে বিজনেসে ফিউচারে যা প্রফিট হবে মনিকা তার 1/3 নেবে। আচ্ছা, বিজনেসে যখন মনিকা আসছিল তখন কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল? বলেছে ওয়াজ টু ব্রিং 15,000 এস ক্যাপিটাল। শুধু ক্যাপিটাল আনলেই তো হবে না, ওকে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাও নিয়ে আসতে হয়। তো প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে এসছে? 6,000। বলে 6,000 এস শেয়ার অফ গুডউইল। আর কি বলেছে? that the value of stock and plant and machinery were to be reduced by 10%। দেখো, বিজনেসে যে নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে মনিকা, মনিকা যেদিন অ্যাডমিট হবে সেদিন বা তার আগে, ঠিক আছে, ওল্ড পার্টনাররা বিজনেসের যা অ্যাসেট আর লাইবিলিটি আছে সেইগুলোর একটা রিভ্যালুয়েশন করবে। কেননা এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালুয়েশন করে যদি অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় বা কমে যায়, আর লাইবিলিটি ভ্যালু যদি বেড়ে যায় বা কমে যায়, এর এগেনস্টে যত টাকা প্রফিট বা লস হবে সেটা ওল্ড পার্টনারদেরই পাওনা। এখানে নিউ পার্টনার কোনো ভাগ বসাতে পারে না। এই জন্য নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হবে সেই দিন ওরা এই জিনিসটাকে করে নেবে, এইটাকে বলে রিভ্যালুয়েশন, ঠিক আছে? তো তো এখানে তাই বলেছে স্টকের ভ্যালু 10% কমে গেছে আর প্ল্যান্টের ভ্যালু 10% কমে গেছে। তো করতে পারবো। কথা হবে। তারপর বলছে কি, that a provision of 5% was to be created for doubtful debt, এবং ওরা নিজেরাই মনে করছে যে ডেটার্সের থেকে 5% ডেটার্সের থেকে টাকা পাওয়া যাবে, যত লোকের কাছে টাকা পেত তার মধ্যে 5% টাকা পাওয়া যাবে, এটা ওরা মনে করছে, ঠিক আছে? that the building account was to be appreciated by 20%, বিল্ডিং এর ভ্যালু 20% বাড়াবে, অ্যাপ্রিসিয়েট মানে বাড়ানো, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ওয়ার্থ রুপিস 1,400 ব্যাক এগেন নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট। এই যে ইনভেস্টমেন্ট 1,400 টাকা, তোমরা দেখো ব্যালেন্স শিটে আইটেমটা দেখতে পারো, ব্যালেন্স শিট দেখাইনি এটা, ঠিক আছে? ওয়ার টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, মানে বলতে পারো এটা একদম আনরেকর্ডেড অ্যাসেট, অ্যাসেটটা রেকর্ড করা হয়নি, তোমাকে রেকর্ড করতে হবে। লাস্ট পয়েন্ট বলেছে দ্যাট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল ওয়াজ টু বি উইথড্রন বাই দ্য ওল্ড পার্টনার, ওল্ড পার্টনাররা গুডউইলের টাকাটা উইথড্র করছে, ঠিক আছে? তো তো কি করতে বলছে? পাস্ট নেসেসারি জার্নাল এন্ট্রি, তোমাকে জার্নাল করতে বলেছে, এন্ড প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড ওপেনিং ব্যালেন্স শিট অফ নিউ ফার্ম, ঠিক আছে? তো তাহলে তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, আমরা আগে লেজার, এইগুলোকে বলে লেজার, লেজার গুলো আগে করে নেবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করবো, পার্টনার্স ক্যাপিটাল করবো আর ব্যালেন্স শিট করবো, ঠিক আছে? তো তারপরে জার্নাল করবো, সেই অঙ্কে করলে জার্নাল করবো, অন্য অঙ্কে জার্নাল করতে হবে, জার্নাল আমরা অনেকগুলোই শিখেছি, তবু এই করিয়ে দেবো, এই অঙ্কটাই জার্নাল করিয়ে দেবো। তো দেখো প্রথমে উপরে লেখো ইন দা বুকস অফ ফার্ম, আমরা দাগ কেটে নিয়েছি, আচ্ছা দাগটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে দাগটা, এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দাগ, এটা কিসের দাগ? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা তিনটে জিনিস করতে বলছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট, ঠিক আছে? তো
প্রথমে লেখো ইন দা বুকস অফ ফার্ম, প্রথমে লেখো ইন দা বুকস অফ ফার্ম। ঠিক আছে তো? আর একটা কথা বলে দিচ্ছি, এই অঙ্কটা তো এখন লেজার করাচ্ছি, আমরা অ্যাডমিশনের যতগুলো অঙ্ক করব সবকটা অঙ্করই আমরা লেজার করব। জার্নাল, এবার তোমাদের প্রশ্ন হলো স্যার পরীক্ষায় কি জার্নাল আসে না লেজার আসে? তোমাদের পরীক্ষায় লেজার আসে, হ্যাঁ, তবে কোনো কোনো বার জার্নালও আসে। ঠিক আছে তো? তো জার্নালও শিখিয়ে দেবো, আমরা একটা অঙ্কে জার্নাল শিখবো, আগেরগুলো জার্নাল শিখিয়েছি। লেজারই বেশি করে প্র্যাকটিস করতে হবে, জার্নাল খুবই কম আসে। ঠিক আছে তো? তো জার্নাল শিখিয়ে দেবো একটা অঙ্ক, ওটা থেকে প্র্যাকটিস করবে। এবং কোশ্চেনে যেগুলো জার্নাল করতে বলবে সেগুলো জার্নাল করবে, যেগুলো লেজার করতে বলবে সেগুলো লেজার করবে। তবে আমি সবকটা অঙ্ক লেজারই করব। ঠিক আছে, আমি এই অঙ্কটা জার্নাল করবো আর কোন অঙ্কে জার্নাল করবো, জার্নাল তো বুঝিয়ে দিই কিভাবে করতে হবে। মেন সমস্যা হয় লেজারে, তো লেজার গুলো ভালো করে প্র্যাকটিস করবো। ইন দা বুকস অফ ফার্ম, তারপরে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্টের ফুল ফর্ম লিখতে হবে। ঠিক আছে তো? এখানে ডেবিট, ক্রেডিট, পার্টিকুলার্স, রুপিস, পার্টিকুলার্স, রুপিস। ঠিক আছে তো? একটা জিনিস, এই যে এটা রেড কালারে লিখছি সেটা তোমরা এক্সামে লিখবে না। ঠিক আছে, কি লিখছি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এতক্ষণ তো আমরা শেখাচ্ছিলাম অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে অ্যাসেটকে ডেবিট করব, অ্যাসেটের ভ্যালু কমে গেলে অ্যাসেটকে ক্রেডিট করব, লাইবিলিটি বেড়ে গেলে লাইবিলিটিকে ক্রেডিট, লাইবিলিটি কমে গেলে লাইবিলিটিকে ডেবিট। কিন্তু এখানে যখন আমরা অঙ্কগুলো করবো না, এত ভাববো না। ঠিক আছে, এত ভাবনার সময় নেই। ঠিক আছে তো? কারণ অত সময় পাবো না ভাবার। তো তোমরা কি দেখবি যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই ডেবিট দিক আর ক্রেডিট দিক যদি মনে হয় এই অ্যাসেট বা লাইবিলিটি এগুলো রিভ্যালু করার ফলে, ঠিক আছে, তোমার প্রফিট হয়েছে, যদি মনে হয় এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে তোমার প্রফিট হয়েছে, ঠিক আছে, প্রফিট হলে এই ক্রেডিট দিকে আসবে। এখানে লিখে দিচ্ছি প্রফিট। যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে প্রফিট হয়েছে তাহলে এই দিকে আসবে। আর যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে তোমার লস হয়েছে, তাহলে ডেবিট দিকে আসবে। কি বললাম? অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে প্রফিট হলে ক্রেডিটে, আর লস হলে ডেবিটে। অনেকে অনেক জায়গায় দেখবে এটাও বলে দেয়, এই দিক কি লেখে জানো? এই যে লিখে দিচ্ছি এখানে, এই দিক লেখে অ্যাসেট। ঠিক আছে তো? অ্যাসেট বেড়ে গেলে এই দিকে, অ্যাসেট কমে গেলে এই দিকে। ঠিক আছে, আর লাইবিলিটি, লাইবিলিটি বেড়ে গেলে, লাইবিলিটি বেড়ে গেলে এই দিকে, লাইবিলিটি কমে গেলে এই দিকে। তাহলে কি বললাম? কি বললাম? অনেকে কি করে, অনেকে করে এই দিকে ক্রেডিট দিকে, অ্যাসেট বেড়ে গেলে ক্রেডিট দিকে নেয়, আর অ্যাসেট কমে গেলে ডেবিট দিকে নেয়। লাইবিলিটি বেড়ে গেলে, লাইবিলিটি বেড়ে গেলে ডেবিট দিকে, লাইবিলিটি কমে গেলে ক্রেডিট দিকে। তো এটা একটা মুখস্থের মতন হয়ে যায়। আর আমি জিনিসটা তোমাদের কি শেখাই, তোমরা অ্যাসেট আর লাইবিলিটি একটা আইটেম পড়বে, আইটেম পড়ে বুঝবে পার্টনারদের প্রফিট হচ্ছে আর লস হচ্ছে, পার্টনারদের প্রফিট হলে ক্রেডিটে, পার্টনারদের লস হলে ডেবিটে। ঠিক আছে, এটা হচ্ছে ন- এটা হচ্ছে নলেজ। ঠিক আছে, এটা নলেজ থেকে তোমরা বলতে পারো। আর এটা তো অ্যাসেট লাইবিলিটি যে কেউ মনে রাখতে পারবে, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। ঠিক আছে তো? তো যাই হোক, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কোথায় কি বলে দিলাম। এবার এই অ্যাকাউন্টের নাম পার্টনার্স ক্যাপিটাল। কি লিখলাম? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ফুল ফর্ম দেবে ডেবিট, ক্রেডিট। আর আমি তোমাদের বারবার একটা কথাই বলি, কিন্তু 11 থেকে শিখেছো, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয় বলো? ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তার মানে ক্রেডিট দিকে তোমার যোগ। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট যত বাড়বে ক্রেডিট দিকে, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কমবে কোন দিক? ক্যাপিটাল অ্যাকাউন্ট কমবে ডেবিট দিকে। ঠিক আছে তো? প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখানে লেখো পার্টিকুলার্স, এই ঘরগুলোতে পার্টনারদের নাম লেখো। প্রথম ঘরে লেখো অনুরাগ, প্রথম ঘরে লেখো অনুরাগ। তারপরে ঘরে লেখো ভাবনা, তারপরে ঘরে লেখো মনিকা। এটা লিখো পার্টিকুলার্স, এখানে লেখো অনুরাগ, ভাবনা। ঠিক আছে, তারপরে ঘরে লেখো মনিকা। আচ্ছা, নিচেরটা কি লিখবো? ব্যালেন্স শিট। ঠিক আছে, ব্যালেন্স শিটে একটা ডেট হয়, ব্যালেন্স শিট ডেট কোন দিন দেবো? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট হয় সেই দিনের ব্যালেন্স শিট করবো। অর্থাৎ আমরা যে ব্যালেন্স শিট করবো না, অ্যাডমিশন করার সময় যে ব্যালেন্স শিটটা করবো, যেদিন নতুন পার্টনার অ্যাডমিট হয়, যেদিন নতুন পার্টনার বিজনেসে অ্যাডমিট হবে সেই দিন আমরা ব্যালেন্স শিট করবো।
ঠিক আছে, একটা ফ্রেশ ব্যালেন্স শিট করবো, তারপর দিয়ে বিজনেসটা নতুন পার্টনার ঢুকবে, বিজনেস কন্টিনিউ, একটা ফ্রেশ ব্যালেন্স শিট করে রাখবো, আগের ব্যালেন্স শিটের কোনো মূল্যই থাকবে না। তো অ্যাজ অন কত লিখবো, 1/4/12। এইদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। একটা কথা মাথায় রাখো, আমি যেইভাবে অঙ্কটা করছি একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে তো? আমরা তিনটে জিনিস একসঙ্গে কেটে নেবো, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, তিনটে দাগ একবারে কেটে নেবো। এবং অঙ্কগুলো এইভাবে কখনোই করবে না। কোন ভাবে করবে না? আগে রিভ্যালুয়েশন কমপ্লিট করবে, তারপর পার্টনার্স ক্যাপিটাল কমপ্লিট করবে, তারপর ব্যালেন্স শিট করবে। এইভাবে কখনোই করবে না। আমি এইভাবে একদম অঙ্ক করা পছন্দ করি না। আমি চেষ্টা করব কি সবকটা জিনিস একবারে করব। কেন কি হয়, ধরো সাপোজ ধরো একটা বললো বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, তাহলে তুমি একবার রিভ্যালুয়েশনে করলে, ঠিক আছে তো? রিভ্যালুয়েশন কমপ্লিট হলো, মিললো, তারপর পার্টনার্স ক্যাপিটাল মিললো, তারপর ব্যালেন্স শিট করবে। তাতে করতে কি আমার অঙ্কটা করতে প্রচুর সময় লাগবে। আমরা এক একটা আইটেম পড়বো, সেই আইটেম গুলো কোথায় কোথায় বসতে পারে সেইভাবে এগোবো। তো আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, আমরা তিনটে জিনিসই একবারে করব, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, ঠিক আছে তো? তো এই কাজটা কখনোই করবো না রিভ্যালুয়েশন কমপ্লিট করে পার্টনার্স ক্যাপিটাল কমপ্লিট করে ব্যালেন্স শিট, এইভাবে করবো না। তাতে আমাদের অঙ্ক করতে অনেক সময় লাগবে এবং অঙ্ক ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে। ঠিক আছে, দেখো প্রথমে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবে। এবার তোমরা বলতে পারো স্যার কিভাবে করব। দেখো, প্রথমে তোমরা কাজ করো, প্রথমে দেখো ব্যালেন্স শিট, দেখো ব্যালেন্স শিটের দিকে তাকাও। ব্যালেন্স শিটে প্রথমে লাইবিলিটির দিকে তাকাও। তো লাইবিলিটি কত টাকা ছিল, লাইবিলিটি সাইডে প্রথমে কি ছিল, লাইবিলিটির প্রথমে ছিল ক্রেডিটার্স। এবার তোমরা দেখে নাও ক্রেডিটার্স এর কি কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি। তাহলে ক্রেডিটার্স কোথায় আছে? ক্রেডিটার্স ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আছে। তুমি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে কি বসাবে, ক্রেডিটার্সটা বসিয়ে দাও। দেখো লাইবিলিটি সাইডে প্রথমে লিখলাম ক্রেডিটার্স। তো ব্যালেন্সের লাইব্রেরি তাই লিখে এইটা লিখেছি, কত ছিল যেমন ছিল তেমন বসিয়ে 65,900। তারপরে কি ছিল, ক্যাপিটাল ছিল। অনুরাগের ক্যাপিটাল ছিল 30,000, আর ভাবনার ক্যাপিটাল ছিল 20,000, 20,000। তার মানে ক্যাপিটাল কোথায় যাবে? স্যার ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। আর আমরা কি জানতাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, ঠিক আছে, এই যে এখানে যে দেখতে পাচ্ছ তোমরা ব্যালেন্স শিটে যে অনুরাগ আর ভাবনার যে ক্যাপিটাল দিয়েছে, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়েছে। তার মানে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়, ক্রেডিট দিকে বসে। আমরা জানি ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে, কি বলে লিখবো, বাই ব্যালেন্স বিটি। ঠিক আছে, বাই ব্যালেন্স বিটি। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে, কি বলে বসবে, যে কোনো জিনিসেরই ব্যালেন্স ব্যালেন্স বলে বসে। ঠিক আছে, সেটা ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট দিকে বসবে বাই ব্যালেন্স বিটি, আর ডেবিট ব্যালেন্স হলে ডেবিট দিকে বসবে টু ব্যালেন্স বিটি। তো এখানে ক্যাপিটালের ব্যালেন্সটা, ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, তাই ক্রেডিট দিকে বসলো বাই ব্যালেন্স বিটি বলে। কত টাকা, অনুরাগের ক্যাপিটাল 30,000 টাকা, আর ভাবনার ক্যাপিটাল 20,000 টাকা। ঠিক আছে তো? তো তোমাদের সবসময় মাথায় রাখবে, এটা সবসময় যেটা বারবার বলছি মাথায় রাখবে, এটা কখনো ভুলবে না, ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। ঠিক আছে, তাই ক্যাপিটাল ব্যালেন্স ক্রেডিট দিকে লিখলাম। এবার তোমার প্রশ্ন থাকতে, স্যার ক্যাপিটাল ব্যালেন্স কখনো ডেবিট হয় না? হ্যাঁ, ডেবিট হতে পারে, ডেবিট হয়, কিন্তু ওটার চান্স 1 to 2% থাকে, 1 থেকে 2% থাকে। তো তোমরা বলতে পারো, স্যার কি করে বুঝবো ক্যাপিটালের ব্যালেন্স ডেবিট? যদি ব্যালেন্স শিটের অ্যাসেটে ক্যাপিটাল দেওয়া থাকে, যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ক্যাপিটাল দেওয়া থাকে, তার মানে তোমরা ভাববে ক্যাপিটালের ডেবিট ব্যালেন্স। আর এখানে ক্যাপিটালটা কোন দিক দিয়েছে, স্যার ক্যাপিটাল লাইবিলিটি সাইড দিয়ে, তাই ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, বলে দিলাম। হয়তো এই অঙ্ক পাবে কি পাবে না আমি বলতে পারছি না, কখনো যদি পাও তবু বলে দিলাম। তাহলে লাইব্রেরি সাইডে পোস্টিং কমপ্লিট, এবার অ্যাসেট সাইডে আসবো। অ্যাসেটে কি ছিল, ক্যাশ। অ্যাসেট সাইডে ক্যাশ ছিল। আমরা চেষ্টা করব কি, আমরা যখন অ্যাডমিশন করব যদি ক্যাশ থাকে অ্যাসেট সাইডে, ক্যাশ হোক বা ব্যাংক হোক, এর একটা লেজার খুলে নেবো টি ফর্মে। কিসে, টি ফর্মে একটা লেজার খুলে নেবো। দেখো টি ফর্মে একটা লেজার খুলছি। এটা কোথায় খুলবে জানো, ওয়ার্কিংসে। কোথায় খুলবে, ওয়ার্কিংসে। এটা আগের অঙ্কের, ঠিক আছে, এটা আগের অঙ্কের, এটা দেখতে হবে না। এখানে লিখলাম ওয়ার্কিংস, এটা ওয়ার্কিংসে।
ঠিক আছে তো, ওয়ার্কিংস, এদিকে ডেবিট হয়, এদিকে ক্রেডিট হয়। আচ্ছা তোমাদের যদি বলি বলো তো ক্যাশ আমার অ্যাসেট না লাইবিলিটি? হ্যাঁ ক্যাশ অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে কোন দিকে লিখতে হয়? হ্যাঁ অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট দিকে লিখতে হয়, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট দিকে লিখতে হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন বলো দেখি, অ্যাসেটের ব্যালেন্স কি হয়? অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয় না ক্রেডিট হয়? স্যার অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়, এটা আমরা 11 থেকে শিখে আসছি, যে কোনো অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়। ঠিক আছে তো, ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কোন দিক বসবে? ডেবিট দিকে বসবে, তাই ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিটি। তো লেখো, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনের দিকে তাকিয়ে বলো ক্যাশ কত বলছে? স্যার ক্যাশ 1200 বলছে, এখানে লিখলাম 1200, হয়ে গেল, এটা লিখলাম। আবার পরে আসছি, ঠিক আছে, আবার পরে আসছি, এটা আবার পরে আবার যখন অ্যাডজাস্টমেন্ট পাবো তখন ক্যাশ অ্যাকাউন্ট দেখবো। এবার কি বলেছে দেখো, এবার বলেছে সানডি ডেটার্স কত দিয়েছে? 9700। সানডি ডেটার্স কোথায় আছে? ব্যালেন্স শিটের অ্যাসেটে। ঠিক আছে তো, তো ব্যালেন্স শিটের অ্যাসেটে তো প্রথমে ক্যাশ দেখতে হবে, যেখানে ক্যাশটা লিখে রাখি, বাট টাকাটা লিখতে পারবো না, টাকাটা পরে লিখবো। এখানে ক্যাশ লিখতে পারবো, টাকাটা পরে লিখবো। তারপরে লিখবো সানডি ডেটার্স, কি লিখবো? সানডি ডেটার্স। তো সানডি ডেটার্স কত দেখতে পাচ্ছ? 9700 টাকা। এবার দেখো সানডি ডেটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। হ্যাঁ স্যার সানডি ডেটার্স এর অ্যাডজাস্টমেন্ট আছে। কত নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে? দেখো সি নম্বর পয়েন্টে বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট। তোমরা 11 এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো, প্রভিশন ফর ব্যাড ডেট কি করতে? প্রভিশন ফর ব্যাড ডেট সানডি ডেটার্স থেকে মাইনাস করতাম। ঠিক আছে, সানডি ডেটার্স কত টাকা ছিল? 9700। তাহলে এখানে ইনারে লিখবো। কেন ইনারে লিখলাম? এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে বলে। কি অ্যাডজাস্টমেন্ট আছে? বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট 5%, মানে মনে করা হচ্ছে ডেটার্স এর থেকে 5% ডেটার্স এর থেকে টাকা পাওয়া যাবে না, তাই টাকা পাওয়া যাবে না, তাই এটা মাইনাস হবে, এই টাকাটা পাবো না, তাই আমার মাইনাস হয়ে যাচ্ছে। আর আমরা জানতাম তো ফাইনাল অ্যাকাউন্ট করেছি প্রভিশন ফর ব্যাড ডেট ডেটার্স থেকে মাইনাস করতে হয়, এখানে করে দেবো প্রভিশন ফর ব্যাড ডেট। কত টাকা? 5%। 9700 5% করে দেখো কত হচ্ছে? 485 টাকা। তাই এখান থেকে 485 টাকা মাইনাস করবো। 9700 থেকে 485 মাইনাস করলে কত হচ্ছে? 9215। বলো এটা আমার অ্যাসেট, তাই তো, সানডি ডেটার্স আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, তাই অ্যাসেট কমে যাওয়া আমার কাছে প্রফিট না লস? স্যার অনেকক্ষণ ধরেই বলেছেন অ্যাসেট কমে যাওয়া মানে আমার কাছে লস, তার মানে 485 টাকা লস। এই 485 টাকা কোথায় চলে যাবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লসের দিকে চলে যাবে। এই দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লসের দিক কোনটা? লসের দিক হচ্ছে এই যে এইটা, তাহলে এইদিকে লিখবে, কি লিখবে? টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, লিখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 485। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে স্টক, স্টক দিয়ে 20,000। দেখো স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কি? স্যার স্টকের অ্যাডজাস্টমেন্ট বলেছে, সেটা বি নম্বর পয়েন্টে আছে। তাহলে অ্যাসেটে লেখো স্টক, স্টকটা আমরা ইনারে লিখবো। কেন ইনারে লিখবো? এর অ্যাডজাস্টমেন্ট আছে বলে। কত টাকা অ্যাডজাস্টমেন্ট? আচ্ছা 20,000 টাকা ইনারে লিখি, আর অ্যাডজাস্টমেন্টটা পড়ছি। বলেছে দ্য ভ্যালু অফ স্টক টু বি রিডিউস বাই 10%, স্টক 10% কমে গেছে। স্টক অ্যাসেট, অ্যাসেট 10% কমে গেছে, তাহলে মাইনাস দিয়ে লিখবো রিডিউস। ঠিক আছে, রিডিউস কত? 10%। তো 20,000 10% 2,000 টাকা হয়। 20 থেকে 2,000 বাদ দিলে কত হয়? 18,000 টাকা হয়ে গেল। তার মানে অ্যাসেট 2,000 টাকা কমে গেছে। ঠিক আছে, অ্যাসেট কমে যাওয়া মানে আমার কাছে কি? লস। লসের দিকে 2,000 টাকা লিখবে, কি লিখবে? টু স্টক বলে 2,000 টাকা। এখানে লিখলাম, ডেবিটে লিখলাম টু স্টক বলে 2,000 টাকা। তারপর কি বলেছে? প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে 35,000। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাডজাস্টমেন্ট আছে, আর অ্যাডজাস্টমেন্ট আছে মানেই ইনারে লিখবো। প্ল্যান্ট এন্ড মেশিনারি মানে অ্যাসেট, অ্যাসেটের ইনারে লিখবো 35,000 প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে। অ্যাডজাস্টমেন্ট কি ছিল? অ্যাডজাস্টমেন্ট বলেছিল প্ল্যান্ট এন্ড মেশিনারি 10% কমে গেছে, রিডিউস বলে লিখবো, মাইনাস দিয়ে লিখবো রিডিউস কত? 10%। 35,000 10% করলে 3,500 টাকা হয়। তো 35,000 থেকে 3,500 বাদ দিলে 31,500 টাকা হচ্ছে। তাহলে অ্যাসেট কত টাকা কমলো? 3,500 টাকা কমলো। অ্যাসেট কমে যাওয়া মানে মানে লস, এই লসটা রিভ্যালুয়েশনে চলে যাবে, রিভ্যালুয়েশনে চলে যাবে 3,500 টাকা।
লসের দিকে 3,500 টাকা লেখো, 3,500 টাকা লিখবো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে। ঠিক আছে তো, হয়ে গেল। তার মানে আমাদের বি নম্বর এন্ট্রি পুরোপুরি কমপ্লিট, সি নম্বর এন্ট্রি পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে তো। আচ্ছা, এবার আমরা চলে যাব কোথায়, এবার দেখো চলে যাব, আচ্ছা এর পরের ব্যালেন্স শিট আইটেম কি ছিল, বিল্ডিং ছিল 50,000, বিল্ডিং এরও অ্যাডজাস্টমেন্ট ছিল, বিল্ডিং এর অ্যাডজাস্টমেন্ট ছিল মানে আমি বিল্ডিংটা অ্যাসেট সাইডে লিখবো ইনারে। ঠিক আছে তো, বিল্ডিং কত টাকা, 50,000 টাকা ছিল। এবার কি বলেছে, দুই নম্বর পয়েন্ট বলেছে বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, এনহ্যান্স মানে বেড়ে যাওয়া। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, অ্যাপ্রিসিয়েটেড, এনহ্যান্স, ইনক্রিজ, এগুলো মাথায় রাখবে। তো কত পার্সেন্ট বেড়ে যাবে, বলছে 20% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে যোগ দাও, যোগ দিয়ে লেখো ইনক্রিজ, ইনক্রিজ 20%। তোমরা বলতে পারো স্যার অ্যাপ্রিসিয়েটেড ছিল আপনি ইনক্রিজ লিখলেন কেন, তোমরা অ্যাপ্রিসিয়েটও লিখতে পারো ইনক্রিজও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 50,000 20% 10,000, তাহলে 50 আর 10 যোগ করে কত হচ্ছে, 60,000 টাকা। ঠিক আছে তো, তার মানে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে মানে আমার প্রফিটের সমান। প্রফিট কোন দিক হয়, রিভ্যালুয়েশনে চলে যাবে প্রফিট ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লেখো বাই বিল্ডিং বলে কত টাকা, বাই বিল্ডিং বলে তোমার 10,000 টাকা হয়ে গেল। আচ্ছা, ব্যালেন্স শিটটা পুরো কমপ্লিট করে দিয়েছি আমরা, বি নম্বর পয়েন্ট বলে দিয়েছি, সি বলে দিয়েছি, ডি বলে দিয়েছি। ঠিক আছে, এবার ই নম্বর পয়েন্টে যাবো। ই নম্বর পয়েন্টটা বলিনি, বলছে একটা ইনভেস্টমেন্ট যার ভ্যালু ছিল 1,400। ঠিক আছে তো, নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট, যে ইনভেস্টমেন্টটা ব্যালেন্স শিটে উল্লেখ করা নেই। ঠিক আছে, তার মানে কি একটা ইনভেস্টমেন্ট ছিল, আমি কোথাও ইনভেস্ট করেছিলাম, যেটাকে আমি এন্ট্রি করিনি মানে রেকর্ড করিনি, মানে আনরেকর্ডেড, আনরেকর্ডেড অ্যাসেট। তাহলে কোনো অ্যাসেট রেকর্ড করি, তাহলে রেকর্ড করতে হবে। তাহলে অ্যাসেট রেকর্ড করবো কোন দিকে, স্যার অ্যাসেট রেকর্ড তো অ্যাসেটেই করবো। অ্যাসেট সাইডে লেখো ইনভেস্টমেন্ট 1,400 টাকা। ঠিক আছে তো? তাহলে অ্যাসেট রেকর্ড করলাম 1,400 টাকা, তাহলে অ্যাসেট রেকর্ড করছি মানে অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেট অ্যাসেট বাড়ছে মানে কি প্রফিট, প্রফিট হলে কোন দিকে লিখবো, স্যার রিভ্যালুয়েশনের ক্রেডিটে, রিভ্যালুয়েশনের ক্রেডিটে লেখো বাই ইনভেস্টমেন্ট কত টাকা, 1,400 টাকা। ঠিক আছে তো, হয়ে গেল। আর কি বলেছিল, তাহলে আমাদের শুধু এ নম্বর পয়েন্টটা আর এফ নম্বর পয়েন্টটা বাকি আছে, ফার্স্ট আর লাস্ট পয়েন্ট বাকি আছে। বলেছিল মনিকা ওয়াজ টু বি গিভেন 1/3 শেয়ার ইন প্রফিট অ্যান্ড ওয়াজ টু ব্রিং 15,000 অ্যাজ ক্যাপিটাল। বিজনেসের নতুন পার্টনার 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে বিজনেসের নতুন পার্টনার 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, তার মানে কি হলো, বিজনেসে ক্যাশ বাড়ছে, কোনো পার্টনার বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসছে, ক্যাপিটাল মানে কি ক্যাশ নিয়ে আসছে, ক্যাশ নিয়ে আসছে মানে বিজনেসে টাকা বাড়ছে, তাহলে ক্যাশ বাড়ছে, ক্যাশ বাড়লে কি হয়, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো কত টাকা, 15,000 টাকা, এখানে 15,000 টাকা লিখো। কি বলে লিখবো, এই বলেই লিখবো যে নিয়ে আসছে টাকাটা, কে নিয়ে আসছে, স্যার মনিকা নিয়ে আসছে, লিখো টু মনিকা ক্যাপিটাল, টু মনিকাস ক্যাপিটাল 15,000 টাকা হয়ে গেল। আর কি বলেছিল, আর বলেছিল শুধু ক্যাপিটালই নিয়ে আসছে না, পাশাপাশিও প্রিমিয়ামের টাকা নিয়ে আসছে, কত টাকা নিয়ে আসছে, 6,000 টাকা। প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসলে বিজনেসের টাকা বাড়ছে না কমছে, স্যার প্রিমিয়ামের টাকা নিয়ে আসছে তো বিজনেসের টাকা বাড়ছে, তার মানে ক্যাশ বাড়ছে, ক্যাশকে বাড়াতে গেলে দেখো দেখা আছে প্লাস দেওয়া আছে, ডেবিটেই লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল, কি লিখবো, টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা, প্রিমিয়াম ফর গুডউইল ছিল তোমার 6,000 টাকা। এবার ডবল পোস্টিং করতে হবে, এই 15,000 টাকা বিজনেসে ক্যাপিটাল নিয়ে এসছে মনিকা, তা মনিকা ক্যাপিটাল নিয়ে এসছে মানে মনিকার ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। ঠিক আছে তো, মনিকা ক্যাপিটাল নিয়ে এসছে মানে মনিকার ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, তাহলে পার্টনার্স ক্যাপিটালে চলে যাবো, ক্যাপিটালকে বাড়াতে গেলে কোন দিক করতে হয়, ক্রেডিট দিকে। তো ক্রেডিট দিকে কি বলে লিখবে, লেখো বাই ক্যাশ অ্যাকাউন্ট, কি লিখলাম, বাই ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ব্রট ইন, কি লিখবে, অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা নিয়ে এসছে মনিকা, মনিকা নিয়ে এসছে তোমার 15,000 টাকা, মনিকার ঘরে 15,000 টাকা বসা।
ঠিক আছে তো? তারপরে কি বলেছে? তারপরে বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসে ৬,০০০ টাকা। ঠিক আছে, আচ্ছা, নতুন পার্টনার যেই টাকাটা নিয়ে আসে প্রিমিয়াম বাবদ, সেই টাকাটা কি নতুন পার্টনার যেই টাকাটা নিয়ে আসলে সেই টাকাটা কারা নিয়ে নেয়? হ্যাঁ, নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ যেই টাকাটা নিয়ে আসে, এই অনুযায়ী যে এই রিলেটেড যে অঙ্কগুলো আপনি আগের ক্লাসেই করিয়েছেন, ঠিক আছে তো? প্রিমিয়াম ফর গুডউইল মনে করো জার্নাল করেছি, নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা যে নিয়ে আসে সেই টাকাটা কারা নিয়ে নেয়? স্যাক্রিফাইসিং পার্টনাররা। কারা নিয়ে নেয়? এই ৬,০০০ টাকা নিয়েছে, কত? ৬,০০০ টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনাররা নিয়ে নেবে, যারা স্যাক্রিফাইস করেছে। এবার তোমরা বলো, স্যার কারা স্যাক্রিফাইস করেছে? তোমরাই বলো, এই অঙ্কটা দেখে বলো কারা স্যাক্রিফাইস করেছে। এই অঙ্কে কি নিউ রেশিও বলেছে? না স্যার, এই অঙ্কে নিউ রেশিও বলেনি। নিউ রেশিও না বললে স্যাক্রিফাইসিং রেশিও কি করে বের করি? স্যার ওল্ড রেশিওই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, তাহলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও। এই অঙ্কে আমার স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? স্যার এই অঙ্কে আমার স্যাক্রিফাইসিং রেশিও হবে 2:1। তার মানে নতুন পার্টনার যে ৬,০০০ টাকা প্রিমিয়াম নিয়ে এসছে, সেই প্রিমিয়ামের টাকাটা কারা কারা নিয়ে নেবে? স্যার অনুরাগ আর ভাবনা নিয়ে নেবে 2:1 এ। লেখো, ওরা নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার ওরা নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কোন দিক করবো? এই দিকে করবো। এই দিকে লেখো প্রিমিয়াম ফর গুডউইল। আগের দিন প্রিমিয়াম ফর গুডউইলের জার্নাল করেছিলাম, আজকে লেজার পোস্টিং শেখাচ্ছি। ঠিক আছে, আবার বলছি, প্রিমিয়ামের টাকাটা কে নিয়ে আসবে? প্রিমিয়ামের টাকাটা নতুন পার্টনার নিয়ে আসবে। তো নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা যে নিয়ে আসবে, সেই টাকাটা কারা নিয়ে নেবে? সেই টাকাটা নিয়ে নেবে পুরোনো পার্টনার, মানে স্যাক্রিফাইসিং পার্টনার নিয়ে নেবে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। আচ্ছা, কোশ্চেনে স্যাক্রিফাইসিং রেশিও তো বের করতে হবে। কোশ্চেনে কি নিউ রেশিও বলেছিল? না। নিউ রেশিও না বললে ওল্ড রেশিও হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। তার মানে এখানে অনুরাগ আর ভাবনা নিয়ে নেবে, এই টাকাটা নিয়ে নেবে, ৬,০০০ টাকা নিয়ে নেবে 2:1 এ। আচ্ছা, নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট দিকে নিতে হয়। এখানে লিখবো বাই প্রিমিয়াম ফর গুডউইল, কত? 2:1। ৬,০০০ কে 2:1 এ করি, কত হয়? ৪,০০০ আর ২,০০০। তাহলে দেখো, এ নম্বর পয়েন্টও হয়ে গেল। লাস্ট পয়েন্ট বাকি। লাস্ট পয়েন্ট কি বলেছে? বলছে দ্য অ্যামাউন্ট অফ গুডউইল ওয়াজ টু বি উইথড্রন বাই দ্য ওল্ড পার্টনার। ঠিক আছে, নতুন পার্টনার গুডউইল বাবদ যত টাকা নিয়ে এসছে, কি বললাম? নতুন পার্টনার গুডউইল মানে প্রিমিয়াম ফর গুডউইল কত নিয়ে এসেছিল? ৬,০০০ টাকা। নতুন পার্টনার যে ৬,০০০ টাকা নিয়ে এসেছিল, ঠিক আছে, পুরোনো পার্টনাররা, ওল্ড পার্টনাররা সেই টাকাটা তুলে নিয়েছে। সেই টাকাটা তুলে নিয়েছে। তো দেখো কত টাকা নিয়ে এসেছিল, এই দেখো, নতুন পার্টনার ৬,০০০ টাকা নিয়ে এসেছিল। এই ৬,০০০ টাকা কারা তুলে নিয়েছে? স্যার পুরোনো পার্টনাররা এই ৬,০০০ টাকা তুলে নিয়েছে। ৬,০০০ টাকা তুলে নিলে বিজনেসে কি ৬,০০০ টাকা আছে? না স্যার, এই ৬,০০০ টাকা নেই। ৬,০০০ টাকা কমে গেছে। কমাতে গেলে কোন দিক? এই দিকে লিখবো। কি বলে লিখবো? এই টাকাটা কারা কারা নিয়েছে? স্যার এই টাকাটা পার্টনাররা মানে অনুরাগ আর ভাবনা নিয়েছে। তাহলে লেখো বাই, লেখো বাই অনুরাগ, বাই অনুরাগ ক্যাপিটাল। অনুরাগের ক্যাপিটাল এইমাত্র করলাম। হ্যাঁ, কত ছিল? অনুরাগের ক্যাপিটাল ছিল ৪,০০০ টাকা, ও ৪,০০০ টাকায় তুলে নেবে। আর ভাবনা ছিল ২,০০০ টাকা, ও ২,০০০ টাকায় নিয়ে নেবে। লিখো বাই ভাবনা ক্যাপিটাল। শেষ। এবার ব্যালেন্স করব। ঠিক আছে তো? কি করে ব্যালেন্স করবো? দেখো, প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট, যখন ক্যাশ মেলাবো, ক্যাশের ডেবিট দিকে বেশি হয়। তো ডেবিট দিকে কত হচ্ছে? ১২০০ আর ১৫,০০০, মানে ১৬,২০০। ১৬,২০০ আর ৬,০০০, ২২,২০০। এই ২২,২০০ থেকে যদি আমরা ৬,০০০ বাদ দিই, কত হচ্ছে? ১৬,২০০। এটা হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেল। কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। তার মানে ক্যাশের কত টাকা, এখন ক্যাশে এখনো কত টাকা বেঁচে আছে? ১৬,২০০। এই টাকাটা কোথায় চলে যাবে? এই ১৬,২০০, এই টাকাটা চলে যাবে ব্যালেন্স শিটে। এই টাকাটা চলে যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট, ১৬,২০০। এই দেখো, এখানে ক্যাশ বলে লিখবো ১৬,২০০। এবার তুমি যদি কেউ জিজ্ঞাসা করে ১৬,২০০ কোথা থেকে পেলে, তুমি লিখবে ওয়ার্কিংস। ওয়ার্কিংস থেকে ১৬,২০০ টাকা এসছে। হয়ে গেল। একটা এন্ট্রি বাকি ছিল, মনে করো। ওই যে যে প্রিমিয়াম ছিল না, অনুরাগের প্রিমিয়াম ৪,০০০ আর ভাবনার প্রিমিয়াম ২,০০০, এই টাকাটা ওরা তুলে নিয়েছে। তো পার্টনাররা যদি প্রিমিয়ামের টাকাটা তুলে নেয়, তাহলে টাকা তুলে নিলে ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার ওদের যা পাওয়ার কথা ছিল তার তুলনায় ওদের ক্যাপিটাল কি হবে? কমে যাবে। কমাতে গেলে কি করতে হয়? এই যে ডেবিট দিকে, এ দেখো মাইনাস দেওয়া আছে, এইদিকে লিখবো, কি বলে লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাকে লিখো উইথড্র। তাহলে ৪,০০০ টাকা এখানে, ২,০০০ টাকা এখানে। আমাদের সমস্ত পোস্টিং কমপ্লিট। এবার আমরা অঙ্কটা মেলাবো। দেখো, প্রথমে আমার কাজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মেলানো।
তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিক বেশি হচ্ছে, ক্রেডিট দিয়ে কত হচ্ছে 10,000 আর 1,400 যোগ করলে হয় 11,400। এবার ডেবিট দিকে এই টাকাটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো 11,400 থেকে আমরা বাদ দেবো 2,000 টাকা, 3,500 টাকা আর 485 টাকা, বাদ দিয়ে হচ্ছে তোমার 5,415 টাকা, ঠিক আছে? তো এই টাকাটা কারা পাবে? বহুবার শিখিয়েছি, ঠিক আছে? তো শিখিয়েছি আমরা। তো এই টাকাটা পাবে, এই 5,415 টাকা পাবে তোমার পুরনো পার্টনাররা, ঠিক আছে? তো আমরা রিভ্যালুয়েশন কোন দিন করি? নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হয়, নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হয় সেই দিন বা তার আগে করি, সেই দিন বা তার আগের দিন করি। নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হয় সেই দিন বা তার আগের দিন করি, ঠিক আছে? তো এই নতুন পার্টনার বিজনেসে ঢোকার আগেই, ঠিক আছে, এই অ্যাসেট আর লাইবিলিটি গুলো ওরা নিজেরা একটা অ্যাডজাস্ট করে একটা ব্যালেন্স শিট তৈরি করে, ঠিক আছে? মানে তো আমরা এই রিভ্যালুয়েশন করে দেখলাম নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার আগে রিভ্যালুয়েশন করে দেখলাম প্রফিট হয়েছে 5,415। এই প্রফিটের টাকাটা কোনো মতেই নতুন পার্টনার পাবে না, কেননা এই সমস্ত অ্যাসেট লাইবিলিটি সব ভাগ বাটোয়ারা, মানে সমস্ত ভাগ পাওয়ার কথা হচ্ছে পুরোনো পার্টনারদের, ঠিক আছে? এইগুলো পুরোনো পার্টনারদের জিনিস, ঠিক আছে? তো এই যে প্রফিট, এই সময় যে প্রফিটটা হয়েছিল এই প্রফিটটা পুরোনো পার্টনাররা পাবে, কিন্তু এর পরবর্তী সময় যদি অ্যাসেট লাইবিলিটি রিভ্যালু করে যে প্রফিট হয় সেটা তখন নতুন পার্টনার পাবে, ঠিক আছে? তো এই 5,415 ওল্ড পার্টনারকে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে? তো লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কারা কারার মধ্যে টাকাটা ভাগ হবে? অনুরাগ আর ভাবনা। তো 5,415 কোন রেশিও ভাগ হবে? 2:1, মানে 2-3 আর 1-3 ওল্ড রেশিওতে হয়। মনে রাখবে রিভ্যালুয়েশন টাকাটা ওল্ড রেশিওতে হয়, ঠিক আছে? তো ব্যাকেটে একটা কথা লিখতে শিখিয়েছি, আগেও শিখিয়েছি, প্রফিট অন রিভ্যালুয়েশন, ঠিক আছে? তো 5,415টা এইটা 2:1 ভাগ করলে কত হচ্ছে? 3,610 আর হচ্ছে তোমার 1,805। তো এটা তো বুঝতেই পেরেছো কেন পার্টনার্স ক্যাপিটাল লিখলাম, কারণ এই টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে, তাই পার্টনার্স ক্যাপিটাল দিয়ে লিখলাম। তো দেখো পার্টনাররা এই টাকাটা পাচ্ছে, পার্টনাররা এই টাকাটা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে কেইর দিকে লিখতে হয়, কেইর দিকে লিখবো। বা তোমরা এমনি লেদার পোস্টিং জানো, রিভ্যালুয়েশন ডেবিটেড টু পার্টনার ক্যাপিটাল, রিভ্যালুয়েশন ডেবিটেড টু পার্টনার ক্যাপিটাল, পার্টনার ক্যাপিটাল কেইটা বসবে বাই রিভ্যালুয়েশন বলে, এইদিকে লিখো বাই রিভ্যালুয়েশন। আজকের ভিডিওতে অঙ্কগুলো যে এত ডিটেলসে বোঝাচ্ছি, পরের ভিডিওতে কিন্তু এত ডিটেলসে বোঝাবো না। ডাইরেক্ট তোমরা অঙ্কগুলো যদি এই ভিডিওগুলো দেখাতে পরের ভিডিও করতে পারবে, শুধু জাস্ট অঙ্কগুলো হোমওয়ার্ক দেবো, যেইগুলো ডাউট হবে সেইগুলোই মেলাবো, ঠিক আছে? তো দেখো এখানে লিখবো অনুরাগের ঘরে লিখবো 3,610 আর তোমার ভাবনার ঘরে লিখবো 1,805। তো অঙ্ক শেষ, এবার পার্টনার্স ক্যাপিটালটা আমরা মেলাবো। তো অনুরাগের ঘরেরটা টোটাল করে হচ্ছে 37,610, ভাবনার টোটাল করে হচ্ছে 23,805 আর মনিকার টোটাল করে হচ্ছে 15,000, ঠিক আছে? তো এবার এইদিকে টোটাল করবো, এখানে হচ্ছে 37,610, এটা হচ্ছে 23,805 আর এটা হচ্ছে 15,000। এবার ব্যালেন্স করবো, 37,610 থেকে 4,000 মাইনাস করলে হয় 33,610, এটা থেকে এটা মাইনাস করে হচ্ছে 21,805 আর এটা 15,000ই হচ্ছে। এটাকে কি লিখবো? টু ব্যালেন্স সিডি, অর্থাৎ এটাকে বলে ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স। এই যে ক্লোজিং ব্যালেন্স এটা চলে যাবে ব্যালেন্স শিটে। কোথায় যাবে? ব্যালেন্স শিটে। তো এখানে লেখো ক্যাপিটাল বলে হেডিং দেবে, ঠিক আছে? তো ক্যাপিটাল বলে হেডিং দেবে। কেউ কেউ এটাকে পার্টনার্স ক্যাপিটাল লিখে, পার্টনার্স ক্যাপিটাল লিখতে পারলে খুব ভালো, আমি জায়গার জন্য লিখতে পারলাম না, তোমরা পার্টনার্স ক্যাপিটাল লিখো, ঠিক আছে? তো প্রথমে লিখবো অনুরাগ, অনুরাগের ক্যাপিটাল 33,610, ভাবনার ক্যাপিটাল 21,805, ঠিক আছে? তো আচ্ছা, আরেকজনের ক্যাপিটাল ছিল মনিকা, মনিকা তো বিজনেসে এসছে নতুন পার্টনার, মনিকার ক্যাপিটাল 15,000,
তিনটে অ্যাড করবো, তিনটে অ্যাড করে হচ্ছে 70,415। তো টোটাল লাইবিলিটি সাইডের টোটাল করবো, লাইবিলিটি সাইডের টোটাল করে হচ্ছে তোমার 1,36,000, লেখো 1,36,315। অ্যাসেট সাইডের টোটাল করবো, দেখো আমরা তো শিখেছি ফাইনাল অ্যাকাউন্ট, 11 ফাইনাল অ্যাকাউন্ট শিখেছি। ব্যালেন্স শিট, লাইবিলিটি আর অ্যাসেট যদি দুদিক যদি ট্যালি করে, তার মানে ভাববো আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এইদিকে ট্যালি করে দেখলাম 1,36,315ই হচ্ছে, ঠিক আছে। তার মানে আমার ব্যালেন্স শিট ট্যালি করে গেছে। আর যেটা বারবার বলছিলাম, একটা জিনিস মাথায় রাখবে, আমরা এই চ্যাপ্টার করছি কি অ্যাডমিশন অফ এ পার্টনার। তো অ্যাডমিশন অফ এ পার্টনার করার যে আমাদের স্টেপ গুলো হয়, প্রথমে রিভ্যালুয়েশন করতে হবে, তারপর পার্টনার্স ক্যাপিটাল, তারপর ব্যালেন্স শিট, ঠিক আছে। এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করছি, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিট হোক বা লস হোক, যাই বেরোক না কেন, এটা পুরোনো পার্টনারদের মধ্যে ভাগ হয়, ঠিক আছে। কখনো নতুন পার্টনার এই ভাগে অংশ নিতে পারে না, ঠিক আছে। তো তো মোটামুটি বুঝতে পারলে অঙ্কটা। এইবার আমি এটার কি করব, এটার একটা জার্নাল করে দেবো। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, অ্যাডমিশন অফ এ পার্টনার যে চ্যাপ্টারটা করছি, এই চ্যাপ্টারে পরীক্ষায় জার্নালও আসতে পারে, লেজারও আসতে পারে, ঠিক আছে। তো তো কোনো বছর জার্নাল আসে, কোনো বছর লেজার আসে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, কোনো বছর জার্নাল আসবে, কোনো বছর লেজার আসবে। তো আমাকে লেজারটাই ভালো করে প্র্যাকটিস করে জার্নাল করা এমন কোনো কঠিন কাজ নয়, ঠিক আছে। কঠিন কাজ তো লেজার করা, লেজারটা ভালো করে প্র্যাকটিস করে আমি সবকটা অঙ্ক লেজার করাবো। আমি একটা অঙ্ক অর্থাৎ এই অঙ্কটা শুধু জার্নাল করে দিচ্ছি, বাকি সমস্ত অঙ্ক আমি লেজার করবো। চলো এই অঙ্কটা জার্নাল করছি, করবো, দেখো। দেখো এবার অঙ্কটা জার্নাল করছি, ঠিক আছে। তো বলেছিলাম একটা জার্নাল করব, সেই জার্নালটা করিয়ে দিচ্ছি। তো উপরে লিখে নিয়েছি জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে। তো ডেট, পার্টিকুলার্স, ডেবিট, ক্রেডিট। তোমরা জানো জার্নাল কিভাবে করতে হয়, নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। তো তো এক একটা করে দেখো। লেজার তো হলো, জার্নাল দেখো। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি ছিল? প্রথম অ্যাডজাস্টমেন্টে বলেছিল বিজনেসের নতুন পার্টনার মনিকা 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসতে, ঠিক আছে। তো শুধু ক্যাপিটাল নিয়ে আসেনি, সাথে সাথে প্রিমিয়াম বাবদ টাকা নিয়ে এসে 6,000 টাকা। তাহলে কত টাকা নিয়ে এসছে টোটাল? 21,000 টাকা। তাহলে বিজনেসে ক্যাশ আসলো 21,000 টাকা। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 21,000 টাকা। 21,000 টাকার মধ্যে ক্যাপিটাল কত ছিল? 15,000 টাকা। তাই লিখলাম টু মনিকা ক্যাপিটাল 15,000 টাকা, ঠিক আছে। তো আর প্রিমিয়াম বাবদ নিয়ে এসছে কত? 6,000 টাকা। টু প্রিমিয়াম ফর গুডউইল 6,000 টাকা। এই যে প্রিমিয়াম বাবদ 6,000 টাকা মনিকা নিয়ে এসছে, সেই টাকাটা মনিকা যে 6,000 টাকা নিয়ে এসছে, সেই টাকাটা কারা ভাগ করে নেবে? সেই টাকাটা ওল্ড পার্টনাররা ভাগ করে নেবে স্যাক্রিফাইসিং রেশিও, ঠিক আছে। তো তো আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম আমি কি বলেছি? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও। এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, ওল্ড রেশিও ছিল 2:1, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হবে 2:1। প্রিমিয়ামের টাকাটা 6,000 টাকা ছিল, এই 6,000 টাকাটা কারা ভাগ করে নেবে? এই 6,000 টাকাটা অনুরাগ আর ভাবনা ভাগ করে নেবে। তো এই প্রিমিয়াম ফর গুডউইল 6,000 টাকা ছিল, এটাকে ক্যান্সেল করবো, তাই ডেবিট লিখলাম, ঠিক আছে। এই টাকাটা 6,000 টাকা কারা নেবে? অনুরাগ আর ভাবনা। তো পার্টনাররা নিলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই ক্রেডিটে লিখেছি টু অনুরাগ ক্যাপিটাল টু ভাবনাস ক্যাপিটাল। তো 6,000 টাকার ওপর 2:1, 6,000-এর 2-3 করলে 4,000 হয়, আর 6,000-এর 1-3 করলে 2,000 টাকা হয়। এখানে লিখলাম 2-3, এখানে লিখবো 1-3। আচ্ছা, এবার আমরা রিভ্যালুয়েশন গুলো করব। এতক্ষণ আমরা রিভ্যালুয়েশন করলাম, এক একটা আইটেম ধরে ধরে করলাম। কেমন? স্টক বেড়ে গেলে কি হয়, স্টক কমে গেলে কি হয়, ফার্নিচার বেড়ে গেলে কি হয়, ফার্নিচার কমে গেলে কি হয়, করলাম তো। তো আমরা অনেকগুলো রিভ্যালুয়েশন করেছি, এখন আমরা রিভ্যালুয়েশন গুলো কেমন ভাবে করব একটু দেখে নাও। রিভ্যালুয়েশন জার্নাল গুলো করব, যতগুলো অ্যাসেটের ভ্যালু কমে গেছে, যতগুলো অ্যাসেটের ভ্যালু কমে গেছে সেটাই একটা করব, আর যতগুলো অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে সেটাই একটা করব। যেটা এই অঙ্কটা, এই জার্নালটা দেখতে পাচ্ছ তোমরা। দেখো কোশ্চেনে, তোমরা দেখো কোশ্চেনে কি বলেছিল? স্টকের ভ্যালু কত পার্সেন্ট কমে গেছে? 10% কমে গেছে। স্টক ছিল 20,000 টাকা, 20,000 টাকা 10% মানে 2,000 টাকা কমে গেছে স্টক। তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই লিখেছি টু স্টক 20,000 10% 2,000। সাথে সাথে বলেছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনেরও 10% কমে গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই ক্রেডিটে লিখেছি টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 35,000 10% 3,500। দেখো যতগুলো অ্যাসেট কমে গেছে সব একবারে করছি। আর তোমরা বলতো আমরা আলাদা করে করলাম না, ধরো স্টকের সঙ্গে রিভ্যালুয়েশন একবার করব, প্ল্যান্টের সঙ্গে রিভ্যালুয়েশন একবার করব। এরকম করতে গেলে টাইমটা অনেক লাগবে। টাইমটাকে বাঁচানোর জন্য আমরা একবারে করলাম, ঠিক আছে। এতে ভেবো না যে তাদের নাম্বার কাটবে, কোনো নাম্বার কাটবে না।
আচ্ছা, আর কি বলেছিল? আর বলেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%। দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% বলেছিল। প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়? ডেটার্স এর উপর হয়। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট হওয়ার ফলে ডেটার্স এর ভ্যালু কমে যাবে। ঠিক আছে, ডেটার্স তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো আমি এখানে ডেটার্স লিখতে পারি বা আমি প্রভিশনও লিখতে পারি। ঠিক আছে, তো তো প্রভিশন এখানে লিখলাম টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। এবার তোমরা যদি বলো স্যার প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রেডিট কেন হলো, ডেটার্স কেন ক্রেডিট হলো, বুঝলাম, কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেট কেন ক্রেডিট? দেখো, প্রভিশন হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। লাইবিলিটিকে বাড়াচ্ছি, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট করেছি। এত টাকার 5% 485। এটা 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 তিনটে যোগ করে কত হচ্ছে? 5985। এবার দেখে নেওয়া যাক কি কি অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে। বলছে বিল্ডিং এর ভ্যালু 20% বেড়ে গেছে। বিল্ডিং অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই অ্যাসেটটা ডেবিট করেছি। কত টাকা? যত টাকা বেড়েছে, 50,000 টাকা 20% বেড়েছে, 10,000 টাকা। আর কি বলেছে? ইনভেস্টমেন্ট। তোমরা দেখো, দেখতে পাচ্ছ একটা ইনভেস্টমেন্ট ছিল যেটা কিনা ব্যালেন্স শিটে দেখানোই ছিল না। ঠিক আছে, সেটা এখন আমাকে ব্যালেন্স শিটে দেখাতে হয়। মানে একটা ইনভেস্টমেন্ট ছিল যেটা কিনা আনরেকর্ডেড ছিল, রেকর্ড করা ছিল, এখন রেকর্ড করবো। রেকর্ড করবো মানে অ্যাসেট বাড়বে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করবো? ডেবিট করবো। তাই লিখলাম 1,400 টাকা, দুটো যোগ করে হচ্ছে 11,400। এটা রিভ্যালুয়েশনে চলে যাবে। আচ্ছা, এবার দেখো, তোমরা মনে করার চেষ্টা করো, নতুন পার্টনার মনিকা যে প্রিমিয়াম বাবদ 6,000 টাকা নিয়ে এসেছিল, সেই টাকাটা তো পার্টনারদের মধ্যে, ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইস হিসেবে ভাগ হয়ে গেছে। এবং ওল্ড পার্টনারদের যা যা ডিউ ছিল, অর্থাৎ ওদের অ্যাকাউন্টে যা যা ডিউ হয়েছিল প্রিমিয়াম বাবদ, সেই টাকাটা ওরা তুলে নিয়েছে। ওদের কোনো দরকার ছিল তাই টাকাটা তুলে নিয়েছে। তো আমরা কি জানি? প্রিমিয়াম ফর গুডের টাকাটা অনুরাগ আর ভাবনা তুলে নিয়েছে। টাকাটা তুলে নিলে কি হবে? বিজনেসের ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে গেলে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। দেখো, ক্যাশ ক্রেডিট করেছে, টু ক্যাশ। টাকাটা পরে বলছি। আর টাকাটা কারা তুলে নিচ্ছে? পুরনো পার্টনাররা। পার্টনাররা টাকা তুলে নিলে পার্টনারদের ক্যাপিটাল কমে যাবে। ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তো অনুরাগ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ভাবনা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কত কত তুলেছে? ওদের অ্যাকাউন্টে কত ছিল? ওদের অ্যাকাউন্টে প্রিমিয়াম বাবদ ছিল 4,000, আর ওর অ্যাকাউন্টে ছিল 2,000। 4 আর 2 টোটাল 6,000 টাকা তুলেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে কি করতে হবে? রিভ্যালুয়েশনটা করে দেখতে হবে প্রফিট হয়েছে না লস হয়েছে। ঠিক আছে, তো দেখো নিচে করেছি রিভ্যালুয়েশন। এই রিভ্যালুয়েশন প্রফিট বা লস যাই করি না কেন, আমাকে বের করার নিয়মটা কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট মানে টোটাল প্রফিট কত হয়েছে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট মানে টোটাল লস কত হয়েছে, মানে প্রফিট থেকে লস বাদ দেবো। তো রিভ্যালুয়েশন ক্রেডিট 11,400। রিভ্যালুয়েশন ক্রেডিট মানে প্রফিট, প্রফিট হয়েছে 11,400। এবার দেখিয়ে দিই তোমাদের 11,400 কি করে বেরোলো। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই যে রিভ্যালুয়েশন টু রিভ্যালুয়েশন মানে কি? ক্রেডিট, ক্রেডিট কত দেখতে হচ্ছে? 11,400। এই করে রিভ্যালুয়েশন ক্রেডিট 11,400 মানে এত টাকা প্রফিট। আর রিভ্যালুয়েশন লস কত? যত টাকা ডেবিট, ডেবিট কত? 5,985। এটা আমার লস। তাই ক্রেডিট আর ডেবিট, 11,400 প্রফিট আর 5,985 লস। মানে বড় কে? প্রফিট বড় না লস বড়? স্যার প্রফিটটা বড়। তার মানে প্রফিট কত? যে নেট প্রফিট হচ্ছে তোমার 5,415। এত টাকা প্রফিট। এই প্রফিটের টাকাটা কাদের পাও না? এই প্রফিটের টাকাটা পার্টনারদের পাও না। এই প্রফিটের টাকাটা কাদের পাও না? এই প্রফিট টাকাটা পার্টনারদের পাও না। কোন পার্টনারদের পাও না? ওল্ড পার্টনারদের। ঠিক আছে, 5,415 ওল্ড পার্টনাররা পাবে, মানে অনুরাগ আর ভাবনা। এই দেখো, জার্নালটা কি লিখেছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 5,415। পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। রেশিও ওল্ড রেশিও, 2-3 আর 1-3। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তো অ্যাডমিশনে জার্নাল করে দিলাম। আর কোনো একটা অঙ্ক অ্যাডমিশন জার্নাল করাবো না। তোমরা জার্নালগুলো বাড়িতে করবে। কোনো অসুবিধা হলে, ডাউট হলে বলবে। পরীক্ষায় তোমাদের লেজারই আসবে, লেজারটা ভালো করে প্র্যাকটিস করো। লেজার প্র্যাকটিস করলে জার্নাল অটোমেটিক্যালি তোমরা শিখে যাবে। ঠিক আছে, তো